এদিকে সন্দেহ হয়ে আসছে, এভাবে সময় নষ্ট করাটা উচিত নয়। তাই মনের ভয় দূরে সরিয়ে রিকশায় উঠে পড়ে অরু। রিকশা চালাতে শুরু করেছে। আকাশের দিকে নজর পড়তেই মনটা ফুরফুরে হয়ে গেল তার। সন্ধ্যার আগে আগে সূর্য ডোবাকালীন আকাশে কমলা রঙের আভা সৃষ্টি হয়েছে। মেঘেরাও যেন কমলা সুন্দরী সেজেছে। কি অপরূপ দৃশ্য! চোখ ফিরিয়ে সামনে তাকাতে ভ্রু কুঁচকে আসে তার। এটা কোন রাস্তা? অনেক দিন ধরে যাতায়াত করার বাড়ির রাস্তাটা মোটামুটি ভালোভাবে পরিচিত হয়েছে অরুর। রিকশাটা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছে এটা তো তার পরিচিত নয়। ভয় জেঁকে বসে অরুণিকার মনে। কোনো বিপদে পড়ছে না তো সে, তবে লোকটাকে বুঝতে দেওয়া যাবে না তার ভয়টা। সে অনেকটা স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, এটা কোন রাস্তা ঠিক চিনলাম না তো। এটা শর্টকাট, জলদি পৌঁছানো দেবো। অরু আর কথা বাড়ায় না, মনে মনে আল্লাহকে ডাকছে কেবল। লোকটা মোড় ঘোরাচ্ছে, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। তখনই এক অন্ধকার গলিতে ঢুকে পড়ায় অরু আর চুপ থাকতে পারল না। খানিকটা চেঁচিয়েই বলে উঠল, এ কি, এইদিকে কোথায় যাচ্ছেন? লোকটি পেছনে ফিরে আবারও এক বিশ্রী হাসি দিয়ে বলে উঠে। শর্টকাট আপা। অরু তীব্র উত্তেজনায় জবাব দেয়, সোজা রাস্তায় গেলে এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়া যেত, আর আপনার শর্টকাট দিয়ে এখনো বাড়ির রাস্তাতেই পৌঁছাতে পারলাম না। আপনি রিক্সা থামান, আমি নেমে যাব। লোকটা এবার হো হো করে হাসতে থাকে। ভয়ে অরুর হাত পা কাঁপতে শুরু করেছে, গলা শুকিয়ে যাচ্ছে। লোকটা পুনরায় বলে ওঠে, রিক্সা তো থামন যাইব না আপা, চুপচাপ যেখানে লইয়া যাইতেছি চলেন। অরু চিৎকার করে ওঠে। না, যাব না আমি। রিক্সা থামান, আমি নামবো। আমি যাব না। রিকশার গতি আরো বেড়ে যায়, তবে গলি পেরিয়ে মেন রোডে উঠে পড়ে। ঝড়ের বেগে রিকশা টেনে নিয়ে যাচ্ছে লোকটা। অরু চিৎকার করে থামতে বলছে, আশেপাশে তাকিয়ে সাহায্য চাইছে, কিন্তু কাউকেই পেল না। যেন কোনো জনশূন্য এলাকায় এসে পড়েছে সে। টপ টপ করে অশ্রু গড়াচ্ছে অরুর চোখ বেয়ে। চোখ বুজে আহরারকে স্মরণ করছে সে। আর কি দেখা হবে না তার রূপানের সাথে? আচমকা রিকশাটা থেমে যায়। দ্রুত গতিতে চলা রিকশাটা হুট করে থেমে যাওয়ায় কিছু বুঝে ওঠার আগে ছিটকে পড়ে যায় অরুণিকা। গড়িয়ে গিয়ে পড়ে রাস্তার এক পাশে। ব্যথায় আর্তনাদ করতে থাকে সে। তখনই শুনতে পায় পরিচিত কণ্ঠের। অরু, ছুটে এসে অরুকে ধরে উঠে দাঁড় করায় আহরার। উদ্বিগ্ন স্বরে বলতে থাকে, তুমি ঠিক আছো তো অরু? অরু মাথা নাড়ায়, ঘাড় ঘুরিয়ে আহরার রিকশাওয়ালার দিকে তাকায়। লোকটা নিচেও পড়ে গিয়েছিল। উঠে দাঁড়াতে আহরার চোখে চোখ পড়তে সে উল্টো ঘুরে দৌড় দেয়। আহরারও ছুট লাগায় তার পিছু পিছু। কিছু দূর ছুটতেই লোকটাকে ধরে ফেলে আহরার। ইচ্ছে মতো চর থাপ্পড় ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে লোকটি আহরারকে জোরে ধাক্কা দেওয়ায় আহরার ছিটকে সরে যায় কিছুটা দূরে। এই সুযোগে লোকটা পালিয়ে যায়। আহরার পিছু নিয়েও ধরতে পারে না আর। লোকটা যেন গায়েব হয়ে গিয়েছে। আহরার আর খোঁজার চেষ্টা করে না, অরুণিকার কাছে ফিরে আসে। অরুর হাতে পায়ে বেশ কিছুটা জায়গা ছিলে গিয়েছে। আহরার তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ড্রেসিং করিয়ে আনে। পুরোটা সময় আহরার আর একটা শব্দও বলেনি, এমনকি গাড়িতে বসেও চুপচাপ ছিল। অরুণিকা বারবার দেখছে আহরারকে, থমথমে হয়ে আছে মুখটা। আহরারকে কোনো কথা বলতে না দেখে অরু নিজে থেকেই বলে উঠল, কি হয়েছে, চুপ করে আছেন কেন? কোনো জবাব নেই। আপনি কি রেগে আছেন? এবারও নিশ্চুপ। আমার সাথে কথা বলবেন না? তবুও কোনো সারা শব্দ নেই। আমি কি কিছু ভুল করেছি? ভুল করে থাকলে বলুন না, শাস্তি দিন। চুপ করে থাকবেন না প্লিজ। গাড়ি থামায় আহরার। অরুণিকার দিকে ফিরে তাকায় সে। চোখ দুটো কেমন টলমল করছে। ধক করে উঠে অরুণিকার বুক। সে দুই হাতে আহরারের মুখটা ধরে বলে, কি হয়েছে? আপনি কি খুব বেশি কষ্ট পেয়েছেন? আমি খুবই দুঃখিত। আমি না বুঝতে পারিনি, বিশ্বাস করুন। আর এমন ভুল হবে না। আহরার অরুণিকার হাত দুটো নিয়ে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল। অতপর নিজের হাতের মুঠোয় চেপে ধরে অরুর চোখে চোখ রেখে করুণ সুরে বলে, আজ যদি আমি ঠিক সময় না আসতাম, যদি তোমায় খুঁজে না পেতাম, কি হতো অরু? আমি যদি তোমাকে হারিয়ে ফেলতাম, আমি কিভাবে বাঁচতাম বলো? আহরারের চোখের কোণে অশ্রুদের ভিড়। অরুণিকা অবাক হয়ে চেয়ে আছে। আহরার অরুণিকার হাত দুটো টেনে নিয়ে তাতে কপাল ঠেকিয়ে কান্না মাখা সুরে বলতে থাকে, আমি তোমাকে কিছুতে হারাতে পারবো না অরু, কোনো কিছুর বিনিময়েও না। তোমাকে হারানোর কথা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসে, বুকটা খালি খালি লাগে, পৃথিবীটা শূন্য মনে হয়।
তোমায় হারানোর কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না ওরু। আহরারের মুখটা তুলে ধরে অরু। টপ করে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। অরুণিকা সযত্নে মুছে দেয় তা। কপালে কপাল ঠেকিয়ে তপ্ত শ্বাস ফেলে জবাব দেয়। আপনার অরুকে ছাড়া যেমন আপনার পৃথিবী শূন্য, তেমনি আপনি ছাড়াও এই অরু নিজেই শূন্য খান সাহেব। বেঁচে থাকতে অরু কখনো হারাবে না আপনার কাছ থেকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথেই থেকে যাব খান সাহেব। আহরারের তাড়া খেয়ে রিকশাওয়ালাটি যখন ছুটছিল তখন মাঝপথে কেউ একজন তাকে টেনে আড়ালে নিয়ে চলে আসে, যার ফলে আহরার তাকে ধরতে পারে না এবং দেখতেও পায় না। লোকটা আর কেউ নয়, আসিফ। আসিফকে দেখা মাত্রই রিকশাওয়ালা লোকটি হাত জোর করে বলে ওঠে। ভাই ভাই আমারে বাঁচান ভাই, আপনি যেমনই কইছেন অমনই করছি, এইবার আমারে ছাইড়া দেন। ঠিক আছে, তোমার কাজ শেষ। এই নাও তোমার টাকা, এবার কেটে পড়ো। আর ভুলেও কখনো মুখ খোলার চেষ্টা করো না। আসিফের বাড়িয়ে দেওয়া টাকাগুলো খপ করে নিয়ে লোকটা মাথা নাড়াতে নাড়াতে দ্রুত প্রস্থান করে। লোকটা বিদায় হতে আসিফ ফোন দেয় আয়মানকে। কল রিসিভ হতে আসিফ বলে ওঠে। বস, কাজ কমপ্লিট। গুড। এবার কি করবো বস? পরবর্তী কাজের পরিকল্পনা সামনাসামনি আলোচনা হবে। ফিরে আয়। ওকে বস। লাইন কাটতে আয়মান বক্র হেসে বলতে থাকে। এটা তো কেবল শুরু আহরার। এভাবে একটু একটু ভয় লাগানো, তারপর একদিন হুট করেই গুম, কিছু বুঝে ওঠার আগেই ব্লাস্ট। বলতে বলতে অট্টহাসিতে ফেটে পড়ে সে। হাসি থামিয়ে পুনরায় স্বর্গোক্তি করে বলে। ভালোবাসা হারিয়ে ফেলতে গিয়েও হারাসনি, তবে ভয়টা তো পেয়েছিস। এখন থেকে বোঝা শুরু করবি ভালোবাসা হারানোর যন্ত্রণা। আয়মানের সাজানো এক পরিকল্পনার অংশ ছিল এটি। আয়মানের নির্দেশে রিকশাওয়ালাটাকে টাকা দিয়ে এই কাজটা করানোর নির্দেশ দিয়েছে আসিফ। অরুণিকার জন্য আসা গাড়িটাও মাঝপথে আটকে দিয়েছে সে। তারপর একটা অচেনা নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছে আহরারকে। অরুণিকা কিডন্যাপ হচ্ছে। মেসেজটুকু পড়তে আহরার নিজের সমস্ত কাজ ফেলে ছুটে গেছে। এর জন্য যে তার বেশ ভালো একটা লস হবে তা বিন্দু পরিমাণ মাথা ঘামায়নি সে। গাড়ি নিয়ে অরুর কোচিং সেন্টারে আসতেই দেখতে পায় কেউ নেই সেখানে। আশেপাশে পাগলের মতো খুঁজতে থাকে, তবুও পায় না। গাড়ি ঘুরিয়ে অন্য পথে যাচ্ছিল, ঠিক তখনই অরুর চিৎকার কানে আসতেই সেদিকে ছুটল সে। অরুকে রিকশা থামানোর জন্য চিৎকার করতে শুনে সে ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে নেয় দিক বেদিক ভুলে। ঝড়ের বেগে এসে রিকশাটার সামনে গাড়ি দাঁড় করাতেই রিকশা থেমে অরুসহ রিকশাওয়ালা দুজনে ছিটকে পড়ে যায়। রিকশাটাও উল্টে যায়। আয়মানের একটি শুষ্ক চাল শুধুমাত্র আহরারের মনে ভীত সৃষ্টির জন্য, যা ভালোভাবেই কাজে লেগেছে। এবার সে দ্বিতীয় চালের জন্য প্রস্তুতি নিতে থাকে। রাতের খাওয়া দাওয়া সারতে বসেছে আদ্রিকা সহ বাড়ির সকলে। আদ্রিকা বেশ তাড়াহুড়ো করে খাবার গিলছে। তা দেখে আরজু বেগম ধমকে বলে ওঠেন। এভাবে অবর্ণের মতো খাচ্ছিস কেন? মারবো একটা, ভালোভাবে খা। মায়ের ধমকে আদ্রিকা আস্তে আস্তে খাওয়ার ভান করলেও গিলছে বেশ দ্রুত। আজ সারাদিন সেই অপরিচিতর কোনো মেসেজ পায়নি সে। কত কত মেসেজ করেছে আদ্রিকা, কোনো উত্তর পায়নি। এখন হয়তো দিয়েছে, কারণ সে ফোনে মেসেজ আসার শব্দ শুনেছে, তাই তাড়াহুড়ো করে খাওয়া শেষ করার চেষ্টা করছে। আদ্রিকার এমন অবস্থা দেখে সেলিনা সন্দেহের দৃষ্টিতে তাকান। সন্দিহান কণ্ঠে বলে ওঠেন। কি ব্যাপার বলতো আদ্রি, আজকাল তোর বেশ পরিবর্তন বোঝা যাচ্ছে। খাওয়া থেমে যায় আদ্রিকার। চাচির দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে জবাব দেয়। আমার আবার কি পরিবর্তন হবে চাচি? আমি ঠিকই আছি। সারাক্ষণ ফোনে কি করিস? বিষম খায় আদ্রিকা। ভয়াবহভাবে কাশতে শুরু করে। আরজু বেগম পানির গ্লাস এগিয়ে দিতেই ঢকঢক করে গিলতে থাকে। বকতে বকতে মেয়ের পিঠে হাত বুলাতে থাকেন আরজু। নিজেকে সামলে আদ্রিকা জবাব দেয়। কি আর করবো চাচি, নাটক 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 দেখি, সিনেমা দেখি। এই বলে কোনো রকমে খাওয়াটুকু শেষ করে এক প্রকার পালিয়ে গেল আদ্রিকা। সেলিনা তখনও সন্দেহ নিয়ে তাকিয়েছিলেন। নিজের ঘরে এসে দরজা আটকে শটান হয়ে শুয়ে পড়ল আদ্রিকা। ফোনটা হাতে নেয়। বুক কাঁপছে তার, পেটটা কেমন মোচড় দিয়ে উঠেছে। সত্যি তারে মেসেজ এসেছে তো। ফোনটা অন করতেই জলজল করে সে অপরিচিতর আইডির নামটা ভেসে উঠতেই জানে পানি এলো আদ্রিকার। চোখ বুঝে তৃপ্তি শ্বাস ফেলে সে। মেসেজটা অন করতে দেখতে পায় মন ছোঁয়া কিছু লেখা। কি গো রূপসী, অভিমান জন্মেছে নাকি?
এই অধমের অনুপস্থিতি পুড়িয়েছে বুঝি। অধম যে ছটফটিয়ে মরেছে সারাটা বেলা, তবুও তার জানা চাই ওই রূপসীর মনের খবর। হেসে ফেলে আদ্রিকা। ঝটপট টাইপ করে ছুড়ে দেয় এক প্রশ্ন। মনের খবর কি জানা গেল? খুব একটা সময় না নিয়ে উত্তর এলো অপর পাশ থেকে। স্যার বলতে, কি জানলেন শুনি? এই যে আমি আড়াল হলেই রূপসীর অস্থিরতা। মোটেও না, আমি তো অস্থির হইনি। তাই বুঝি এত এত দীর্ঘ সব বার্তা এসে জমেছে, যার প্রতিটি লাইনে অভিমানের পরশ। ইস, লজ্জায় চোখ বুঝে নেয় আদ্রিকা। ফোনটা বুকে জড়িয়ে বালিশে মুখ গুজে রাখে। লোকটা এত বোঝে কেন? একটু কম বুঝতে পারে না? কিশোরী মনে নতুন নতুন আবেগে ঢেউ খেলে যায়। সেই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। আহরার এখন অরুণিকাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। যত কাজে চাপই থাকুক না কেন, তার কাছে সবার আগে তার অরু এবং অরুর সুরক্ষা। এমনই একদিন কোচিং থেকে বাসায় পৌঁছে দেওয়ার পর আহরার বলে, অরু, তোমার সাথে একটা জরুরি বিষয় আলোচনা ছিল। অরু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আহরার বলে, একজন ক্লায়েন্টের এক অদ্ভুত অর্ডার এসেছে। আজ পর্যন্ত এমন অর্ডার আসেনি। লোকটা তার ঘরের ইন্টেরিয়র ডিজাইনটা করতে চায় একদম গ্রাম্য স্টাইলে। মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজাতে হবে। তোমার হাতের কাজ তো অসাধারণ, তাই আমি চাই তুমি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী জিনিসপত্রগুলো বানিয়ে দাও। আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। কোনো জবাব না দিয়ে ওরও তাকিয়ে আছে আহরারের দিকে। তা দেখে আহরার দুষ্টুমির সুরে বলে ওঠে, এর জন্য পেমেন্টও করব। তা পেমেন্টটা কি ক্যাশে করব না কি চেকে ম্যাডাম? আহরারের কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে ওরু। আহরারও হাসে, আবারও বলে ওঠে, তাহলে চলো অফিসে। কি কি প্রয়োজন, কিভাবে কি করবে তা শুধু বলে দিবে, সে অনুযায়ী ব্যবস্থা করা হবে। অরুণিকা মাথা নাড়িয়ে সায় জানাতে আহরার পুনরায় অরুকে নিয়ে ছুটল অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে অরুণিকাকে বসিয়ে মালিহা নামের একটি মেয়েকে পাঠানো হয় তার কাছে। অরুণিকা মেয়েটিকে সবকিছু বলছে, কি কি লাগবে না লাগবে বুঝিয়ে দিচ্ছে। মালিহা সব নোট করতে করতে বারবার অরুকে লক্ষ্য করছে। আহরার খানের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভকারী মেয়েটিকে দেখছে সে। এত সুন্দর একজন পুরুষের স্ত্রী কিনা। শ্যামরঙা মেয়ে, ভাবনার লাগাম ওখানেই টেনে দিল মালেহা। যদি আহরার স্যার খুনাক করেও বুঝতে পারে সে এমন ভাবনা ভাবছে, তার কলিজা টেনে ছিঁড়ে ফেলবে। শুধু আফসোস কাজ করছে তার। মনে মনে বলছে, ইস, কি লাকি মেয়েটা। আহরারকে নিজের কেবিনে চলে যেতে হলো, কারণ সেই ক্লায়েন্ট নাকি তার সাথে দেখা করতে এসেছে। দেখা করা শেষে লোকটা অফিস থেকে বেরোনোর সময় অরুণিকার পাশ দিয়ে চলে গেল। অরুণিকা তখন ঘুরে ঘুরে অফিস দেখছিল। লোকটা পাশ কাটিয়ে যেতেই কেমন অদ্ভুত অনুভূতি হলো অরুণিকার। সে পিছু ফিরে লোকটাকে দেখার চেষ্টা করলেও লোকটা ততক্ষণে লিফটে উঠে চলে গেল। সামনে থাকা বড় কাচের দেওয়ালের কাছে এসে নিচে উকি দিয়ে দেখতে থাকে অরু, যদি লোকটাকে দেখা যায়। সত্যিই দেখা গেল। লোকটি যখন গাড়িতে উঠছে, এক পলকের জন্য তার মুখটা দেখলো অরু। ভ্রু কুঁচকে থাকা অরু মুহূর্তেই চোখ দুটো বিশাল আকার ধারণ করলো। কাল বিলম্ব না করেই ছুটে গেল লিফটের দিকে। নিচে নামতেই গাড়িটা ততক্ষণে গেট ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু অরু থামলো না। সে গাড়ির পেছন পেছন ছুটতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, বাবা, বাবা। অনেকটা পথ ছুটেও গাড়ির নাগাল পেল না অরুণিকা। ব্যথিত মন নিয়ে চেয়ে রইল ব্যস্ত সড়কের পানে। সাই সাই করে পাশ খেয়ে ছুটে যাচ্ছে কত গাড়ি, সেদিকে কোনো খেয়াল নেই। শূন্য দৃষ্টি মেলেও শুধু ভাবছে, যদি গাড়িটা ফিরে আসতো, যদি গাড়ি থেকে বেরিয়ে অরুণিমা অরুণিমা বলে ছুটে আসতো তার বাবা। ভেতর ফুরিয়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ধীর পায়ে ফিরে আসে IWA ভবনে। অফিস রুমে ঢুকতেই দৃষ্টি থমকায় তার। উৎকণ্ঠিত আহরারের ফোন কানে রেখে ছোটাছুটি করা দেখতেই ভাবনায় পড়ে যায় সে। কি হয়েছে? কিন্তু সে কিছু বলার আগেই আহরারের নজরে চলে আসে। কান থেকে ফোন নামিয়ে তীরের বেগে এগিয়ে আসে আহরার। স্থানকাল ভুলে জাপটে ধরে নিজের প্রেয়সীকে শক্ত করে আগলে রাখে বুকে। হৃৎপিণ্ডের দ্রুত গতিতে ওঠানামার শব্দ এসে বাড়ি খায় অরুর কানে। কৌতূহলী হয়ে প্রশ্ন করে, কি হয়েছে খান সাহেব? আপনি এত অস্থির হয়ে আছেন কেন? অরুণিকার কথা শুনে তাকে ছেড়ে দেয় আহরার। সোজা দাঁড় করিয়ে দুই বাহু ঝাঁকিয়ে তেজালো স্বরে পাল্টা প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে তুমি বলো? তোমাকে খুঁজে না পেয়ে কতটা ভয় পেয়েছি আমি জানো। পাগল পাগল লাগছিল।
আমি তো এক্ষুনি সিসিটিভি ফুটেজ দেখার জন্য তাড়া দিচ্ছিলাম। আমাকে না বলে কোথায় চলে গেছিল বলো বলো। আহরারের প্রশ্নের জবাব না দিয়ে অরু অন্য প্রশ্ন করে বসলো। আপনার অফিস থেকে কিছুক্ষণ আগে যেই লোকটা বেরোলো উনি কে? উনি সেই ক্লায়েন্ট যিনি তার ঘরের ইন্টেরিয়র ডিজাইনে গ্রামীণ পরিবেশ চান। অরণিকা উপায় খুঁজে পেয়ে গেল বাবার সাথে দেখা করার উপায়। আহরার পুনরায় তাড়া দিয়ে বলে ওঠে, কি হলো, কোথায় গিয়েছিলে বলছো না কেন? একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম, বেশি দূর যাইনি তো, এখানে ভালো লাগছিল না তাই। তাই বলে কাউকে না বলে চলে যাবে? এই ভুল আর একদম করবে না। হয় আমাকে বলবে, আর না হয় আমাকে না পেলে অন্য কাউকে বলে যাবে। অলরাইট? অরু মাথা হেলিয়ে সায় জানায় আহরারকে সে এই মুহূর্তে কিছু জানাতে চায় না। যেদিন তার বাবার সাথে সামনাসামনি সাক্ষাৎ ঘটবে সেদিনই জানাবে। বাড়ির পথে ফিরছে দুজন। পথের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সারাদিনের ভ্যাবসা গরম কাটিয়ে এই যেন এক টুকরো প্রশান্তি। ছটফটিয়ে ওঠে অরু, উত্তেজিত স্বরে খানিকটা চেঁচিয়ে বলে ওঠে, গাড়ি থামান, গাড়ি থামান। অরণিকার কথা শুনে হুট করে ব্রেক কষে আহরার। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কি হয়েছে ওর? কোনো সমস্যা? আহরার তাকিয়ে মন ভোলানো এক হাসি দিয়ে মৃদুস্বরে বলে ওঠে, গাড়ি থেকে নেমে আসুন। বলতে বলতে নিজেই নেমে পড়ে ঝটপট। আহরার কিছু বুঝতে পারছে না, এই বৃষ্টির মধ্যে মেয়েটা এভাবে গাড়ি থেকে নেমে পড়লো কেন। সে গাড়িটা এক সাইডে রেখে নেমে পড়লো অরণিকাকে অনুসরণ করে। তাকে নামতে দেখে অরু ছুটে এসে তার এক হাত ধরে টেনে নিয়ে গেল রাস্তার মাঝখানে। বৃষ্টির বড় বড় ফোঁটা এসে মুহূর্তে ভিজিয়ে দিচ্ছে সারা শরীর। নিরিবিলি পরিবেশ, আশেপাশে নেই কোনো মানুষজন, যানবাহনের আনাগোনাও দেখা যাচ্ছে না। পিচঢালা পথটিতে দুই পাশে কেবল লম্বাকৃত ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে। নিয়ন বাতির ঘোলাটে আলোতে বৃষ্টিমুখর এই পরিবেশ অভাবনীয় অনুভূতি সৃষ্টি করছে। থেকে থেকে বিদ্যুৎ চমকানোর আলোর ঝলকে উঠছে চারপাশ। চাপার স্বরে চলছে মেঘের গর্জন। আকাশের দিকে মুখ বাড়িয়ে রেখেছে অরণিকা, গালে মাখছে বৃষ্টির ফোঁটা। দুই হাতে জাপটে ধরে আছে আহরারের হাত দুটো। আহরার শুধু অবাক নয়নে দেখছে তার শ্যামবতীকে, এককালে বৃষ্টি অপছন্দকারী এক মেয়েকে। আজ কিভাবে সে এই বর্ষণে আমেজ উপভোগ করছে মন ভরে। এমন দৃশ্য দেখাও যেন পরম সৌভাগ্যের। ধীর স্বরে আহরার বারণ করার উদ্দেশ্যে বলে, ঠান্ডা লেগে যাবে ওর, হয়েছে তো, চলো। মুখ নামায় অরু, সরাসরি আহরারের দিকে তাকায়। ঠোঁটে লেগে আছে শুষ্ক হাসি, ভেজা ভেজা গালে যেন মায়ার ধুতি ছড়িয়ে পড়ছে। থমকায় আহরার। এই শ্যামবতী রমণীকে সে নতুন নতুন রূপে আবিষ্কার করে। স্থির হয় তার চারপাশ। সেই দৃষ্টি বোধগম্য হয়েছে বলে কিনা অরণিকা প্রশ্ন করে, এই অসুন্দর মেয়েটাকে এত মুগ্ধ দৃষ্টিতে কিভাবে দেখেন আপনি? কেন নিজেকে অসুন্দর মনে হচ্ছে তোমার? সকলেই তো বলে। ভুল বলে, কারণ তারা জানে না এই অসুন্দর মেয়েটার একটা সুন্দর রূপ আছে। সেই সুন্দর রূপ দেখার চোখ সবার হয় না, যার হয় সে মুগ্ধ হয়, যেমন আমি। অরুর ঠোঁটজোড়া খেলে যায়। আবারও সেই মন কাড়া হাসি। অদম্য এক ইচ্ছে পোষণ হয়ে যায় আহরারে। বেসামাল মন বারণ না মানায় আচমকা এক অবিশ্বাস্য কাজ করে ফেলে সে। হুট করে ঝুঁকে এসে অধরে অধর মিলিয়ে দেয় স্বীকৃয় প্রেয়সীর। কয়েক সেকেন্ড পলক এসে পলকেই সরে গেছে। ব্যাপারটা বুঝে ওঠার সময়টুকু মিলল না অরুর। হতবম্ব হয়ে চেয়ে রইল কেবল। লজ্জা পেতেও যেন ভুলে গেছে সে। মস্তিষ্ক সজাগ হতে খুব বেশি সময় লাগলো না তার। তখনই লজ্জার মহাসাগরে ডুবে যেতে লাগলো। এদিকে আহরার দু কদম পিছিয়ে দুই হাত মেলে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে, এই বৃষ্টি, এই সন্ধ্যা, সাক্ষী থেকো সকলে। লিখে নিও এক ভালোবাসার কবিতা, আবার কখনো দেখা হলে। একটু থেমে অরণিকার দৃষ্টিতে দৃষ্টি মেলায় সে। বৃষ্টির প্রকোপ বাড়ছে, চোখ মেলে রাখাও দায়। আহরার আঙ্গুল তুলে ইশারা করলো অরণিকার দিকে। আবারও চিৎকার করে বলে উঠল, যে ভালোবাসা আমি করেছি উৎসর্গ, কেবল এবং কেবলই আমার এই শ্যামবতীর কাছে। আরও এক মধুর স্মৃতি সংযোজন হলো রূপবান শ্যামবতীর গল্পে। কলিং বেলের শব্দে অস্থির হয়ে উঠেছে খানবিলা। আমেনা ছুটতে ছুটতে এসে দরজা খুলে দুটো গালি দিতে গিয়েও সংযত নিল নিজেকে। সামনে দাঁড়িয়ে আছে এই বাড়ির অতি আদরের জামাই নাদিব। দ্রুত দরজা থেকে সরে দাঁড়ায় আমেনা। এই লোকটাকে তার একদমই ভালো লাগে না। অদ্ভুত দৃষ্টি তার, বুঝে ওঠা যায় না
নাদিমও কেমন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে ভেতরে চলে গেল। নাদিম চলে যেতে আমেনা ভাবছে, এই বেডা আবার হুট করে এখানে আইছিস কেন? সব থেকে বেশি তাজ্জব হলো যখন নাদিমকে গুলবাহারের ঘরে ঢুকতে দেখলো। ও মা গো মা, ওই বুড়ির লগে এই বেড়া কি এর প্রীতি? কে এসেছে আমেনা বউ? অরণিকার প্রশ্নে আমেনা মুখ বাঁকিয়ে জবাব দেয়। জামাইবাবু আইছে। হঠাৎ? কইতে পারি না নতুন ভাবি। তারপর কাছাকাছি এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, বড় ম্যাডামের ঘরে ঢুকছে, কি সলা পরামর্শ করবো আল্লাহই জানে। এই বলে আমেনা রান্নাঘরে চলে গেল। অরণিকা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে গুলবাহারের ঘরের দরজার দিকে। লোকটাকে তার ভীষণ সন্দেহজনক লাগে। ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সকল জিনিসপত্র বানিয়ে দিয়েছে অরণিকা, তবে তার চিন্তাধারায় ঘোরপাক খাচ্ছে অন্য বিষয়। আহরারকে তা বলতে চাচ্ছে, তবে কিছু একটা জড়তা কাজ করায় সহজে বলে উঠতে পারছে না। অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আহরার। অরণিকা তার সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল। বারবার আহরারের দিকে দেখছে আর ইতিউতি করছে। ব্যাপারটা নজরে আসে আহরারের। গম্ভীর স্বরে ডেকে ওঠে, অরু। ভরকে যায় অরু। কোনো কিছু ভুল হয়ে গেল কিনা বারবার দেখতে থাকে। আহরার এগিয়ে এসে একই স্বরে আবারও বলে ওঠে, আমার সামনে দাঁড়াও। অরণিকা বাধ্য ন্যায় সামনে এসে দাঁড়ায়। আহরার অরুর থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে মুখটা উপরে তোলে। আহরারের চোখে চোখ রাখতে সে কণ্ঠস্বর বদলে কোমলতার সুরে বলে ওঠে, কি ব্যাপার? আমার সুনয়নার এত ইতস্ততা কিসের? আমার সামনে এখনো তার এত জড়তা? না মানে আসলে আমতা আমতা করতে থাকে অরু। বলো, যা বলতে চাও নির্দ্বিধায় বলো আরো। আমার সামনে কথা বলতে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কোনো রাগঢাক রাখারও দরকার নাই। মন খুলে বলো কি বলার আছে। আসলে আমি আপনার সাথে ওই ক্লায়েন্টের বাড়িতে যেতে চাই, আমায় নিয়ে যাবেন? ভ্রু কুঁচকে তাকায় আহরার। অরণিকা কৈফিয়তের সুরে বলতে থাকে, না মানে এত এত জিনিস বানালাম, ওসব দিয়ে কিভাবে বাড়িটা সাজান তাই দেখতে খুব ইচ্ছে। আরে বাবা, রিল্যাক্স রিল্যাক্স, কারণ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই তো। তুমি যেতে চেয়েছো, অফকোর্স নিয়ে যাব, এমন কোনো ব্যাপার না। সত্যি? সত্যি। যাও, তৈরি হয়ে নাও। এখনই? হ্যাঁ, আমি তো অফিস যাব না, এখান থেকে সোজা ক্লায়েন্টের বাড়িতেই যাব। ঠিক আছে, আমাকে তবে 5 মিনিট সময় দিন। তৈরি হয়ে অরণিকা বেরিয়ে পড়ল আহরারের সাথে। তার ভেতরে অত্যাধিক অস্থিরতা কাজ করছে, সেই সাথে মনের ভিতরে জমে আছে প্রশ্নের ভিড়। অপেক্ষা করছে জলদি জলদি নিজের বাবার মুখোমুখি হওয়ার। ক্লায়েন্টের বাড়িতে আসতে অরু আগে আগেই ছুটে ভেতরে চলে গেল। পুরোটা রাস্তা অরুর অস্থিরতা খেয়াল করেছে আহরার। আবার এখনও এইভাবে ছুটে যাওয়া ভীষণ রহস্যময় লাগছে। তবে সে ইচ্ছে করে অরুকে কোনো প্রশ্ন করছে না। তার বিশ্বাস অরু নিজ থেকেই তাকে সবকিছু বলবে। বাড়িতে ঢুকতেই বিস্ময়ে হা হয়ে আছে অরু। সবকিছু বেশ সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটি একটি অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। ভেতরটা পুরো গ্রামীণ পরিবেশেরই সাজানো। চারিপাশে ঘুরে ঘুরে দেখছে অরু, আলতো করে ছুঁয়ে দিচ্ছে সব। পছন্দগুলো একেবারে তার বাবার পছন্দের সাথে মিলে যায়। হাসলো অরু, মিলবে নাই বাই কেন, এই বাড়ি তো অরুর বাবারই। আচ্ছা, সত্যি এটা অরুর বাবারই বাড়ি তো? হ্যালো মিস আর মিসেস, থ্যাংক ইউ সো মাচ। একদম আমার মনের মতো করে সাজিয়েছেন সব কিছু। আই এম রিয়েলি গ্রেটফুল। পরিচিত কণ্ঠস্বর। হ্যাঁ, এই তো সে প্রিয় কণ্ঠস্বর। পিছু ফিরে তাকাতেই চেনা পরিচিত সে মুখটাও নজরে আসে অরুণিকার। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে এক সুটবুট পরা ভদ্রলোক। মুখ ভর্তি দাড়ি সহ চেহারার বেশ কিছু পরিবর্তন এসেছে। তবুও নিজের বাবাকে চিনতে ভুল করে না অরু। মুখ ফোটার আগেই চোখের জল জমে তার। কণ্ঠস্বর কেঁপে ওঠে, ঠোঁটের কোণে হাসি। হারানো জিনিস ফিরে পাওয়ার খুশি কম্পরত কণ্ঠস্বরে ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করে সে, বাবা। লোকটির হাসি হাসি মুখ পরিবর্তিত হয়ে কৌতূহলীতে রূপান্তরিত হয়। পরক্ষণে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে ওঠে, সরি, বুঝলাম না, কি বাবা? বিস্মিত হতভম্ব হয়ে যায় অরু। কি বলছে কি বাবা? বাবা কি তবে তাকে চিনতে পারছে না? বাবা, তুমি আমায় চিনতে পারছো না? আমি আমি তোমার অরু মা। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আপনি কারোর সাথে আমি গুলিয়ে ফেলছেন। আমি আপনার বাবা নই। আমি হয়তো আপনাকে চিনিই না।
বড়সড় ধাক্কা খেলো অরূপ। তার নিজের বাবা তাকে চিনতে পারছে না। এমন দিনও দেখতে হলো তাকে, নাকি চিনেও না চেনার ভান করছে? কিন্তু কেন? বাবা, তুমি ভুলে গেছো আমায়, তোমার অরুমাকে ভুলে গেছো। আই এম রিয়েলি ভেরি সরি, আপনি হার্ট হলেন, বাট আই হেট নাথিং টু ডু। আমি সত্যি বলছি, আমি আপনাকে চিনি না। যাই হোক, আপনাদের কাজের পেমেন্ট যতটা করার কথা ছিল আমি তার চেয়ে বেশি করতে চাই। আই এম ভেরি স্যাটিসফাইড। লোকটা চলে গেল। অরুণিকা ছলছল চোখে তাকিয়ে রইল সেদিকে। সত্যি কি এই লোকটা তার বাবা নয়? ওরও বিশ্বাস করতে পারছে না। তার বুকে ব্যথা হচ্ছে ভীষণ। বাবা, তার বাবা পেয়েও তবে হারিয়ে ফেললো সে তার বাবাকে। অরু, আহরারের ডাক শুনে দ্রুত নিজেকে সামলে নেয় অরু। চোখ মুখে স্বাভাবিক হয়ে যায়। এত হন্তদন্ত হয়ে চলে এলে ভেতরে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আসলে ভেতরটা দেখার লোভ সামলাতে পারছিলাম না। ঠিক আছে, চলো তাহলে এবার। হুম। অরুণিকা আহরারের সাথে সাথে এগিয়ে যেতে লাগলো। বার কয়েক পিছু ফিরে চাইলেও বাবাকে দেখতে পেল না। এক বুক যন্ত্রণা নিয়ে চলে গেল সে। ওদিকে আড়াল থেকে একজোড়া করুণ দৃষ্টি যে তাকে দেখছিল তা সে জানতেই পারল না। বেশ কয়েকদিন অরুণিকা কেমন শান্ত হয়ে থাকে, কম কথা বলে, খুব একটা হাসে না, মনমরা ভাব। আহরার অনেক চেষ্টা করেছে অরুণ মন ঠিক করার, কিন্তু পারেনি। আজ অরুকে কোচিংয়ে রেখে আসার সময় আহরার বলে, অরু, আজ কোচিং শেষে ঘুরতে যাব তোমার পছন্দের জায়গায়, ওকে? অরু হালকা হেসে মাথা নাড়ায়। আহরার বিদায় জানিয়ে চলে যেতেই অরুণিকা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেদিকে। আহরারের গাড়ি পুরোপুরি চোখের আড়াল হতেই কোচিং সেন্টারের গেটে না ঢুকে বাহিরে বেরিয়ে পড়ল অরু। তার উদ্দেশ্য সেই লোকটার বাড়ি, যাকে সে নিজের বাবা ভেবেছে। আড়াল থেকে লোকটার উপর নজর রাখতে চায় সে। তার বাড়ির সামনে আসতেই বেশ কিছুটা সময় আড়াল থেকে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করতে থাকে অরু, কিন্তু কিছু দেখতেও পায় না, বুঝতেও পারে না। তাই বাধ্য হয়ে সামনে এগিয়ে গেল। আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বোলাতে বোলাতে এগিয়ে যেতে থাকে সে। গেটের কাছে এসে সন্তর্পণে ভেতরে প্রবেশ করলো। ভাগ্যিস কোনো দারোয়ান নেই। মূল দরজার সামনে এসে দাঁড়াতেই বুঝতে পারে দরজা ভেতর থেকে আটকানো। তার মানে লোকটা বাড়িতেই আছে। এখন ওরও কি করবে বুঝে উঠতে পারে না। বারবার ঢোক গিলছে। ধরা পড়ার আশঙ্কায় গলা শুকিয়ে যাচ্ছে। তখনই নজরে আসে মূল দরজার পাশে থাকা জানালাটায়। ধীর পায়ে জানালার কাছাকাছি গিয়ে দাঁড়ায়। আড়ালে দাঁড়িয়ে ভেতরে উকি মারতেই লোকটাকে দেখতে পায় ওরু। সোফায় বসে কারোর সাথে গুরু গম্ভীর কোনো আলোচনা সারছে, কিন্তু কার সাথে মুখটা দেখতে পারছে না ওরু। আরও একটু এগিয়ে গিয়ে ভালোভাবে উকি দিতে থাকে। লোকটার এদিকে পিঠ রেখে বসার অপর পাশের ব্যক্তিটি আড়াল হয়ে আছে, কিন্তু অরুর হাল ছাড়ে না। কিছু মুহূর্ত পরেই সে সফলও হয়। লোকটা হালকা সরে যাওয়ায় এক পলকের জন্য অপর পাশের ব্যক্তিটির মুখ নজরে আসে অরুর। তৎক্ষণাৎ মাথা ঝনঝন করে ওঠে তার। ওই ব্যক্তিটি তার চেনা, কোথায় যেন দেখেছে। মস্তিষ্ক হালকা চাপ দিতেই পরিষ্কার হয়ে যায় সব। আহরারের ঘরে থাকা সেই ফটো ফ্রেমের ছেলেটা, কি যেন নাম, আয়মান। হ্যাঁ, ইনিই তো আয়মান। অবাকের চূড়ান্ত সীমানায় যেতে অরুর দুই হাতের মুখ চেপে ধরে আস্তে আস্তে পেছাতে থাকে। তবে খেয়াল না করায় পেছাতে গিয়ে বারান্দা থেকে পিছলে পড়ে যায় সে। ধূপ করে শব্দ হয়। ভেতরে থাকা ব্যক্তিরা স্পষ্ট সেই শব্দ শুনতে পায়। মস্তিষ্ক সতর্ক করতে থাকে অরুকে। ধরা পড়তে চলেছে সে। বাহির থেকে আসা শব্দ কর্ণকুহরে প্রবেশ করতেই সতর্ক হয়ে যায় আয়মান। হক সাহেব, আপনি গিয়ে দেখে আসুন কিসের শব্দ হলো। আমি আপাতত আড়ালে রইলাম, পরিস্থিতি বুঝেই বেরোবো। হক সাহেব বলে সম্বোধন করা ব্যক্তি, যাকে অরুণিকা নিজের বাবা ভেবেছিল, তিনি আয়মানের কথায় সম্মতি জানিয়ে দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে এলেন। অপর পাশে হন্ততন্ত করে খুঁজেও কাউকে পেলেন না। তাই তিনি ভেতরে গেলেন আয়মানকে ডাকতে। এদিকে পাশে থাকা গাছপালার ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল অরুণিকা। মুখে হাত চেপে শ্বাস আটকে রেখেছিল এতক্ষণ। লোকটা চলে যেতে আড়াল থেকে বেরিয়ে এলো সে। যেভাবেই হোক তাকে এখন এখান থেকে পালাতে হবে, কিন্তু সামনে দিয়ে পালানো যাবে না, পেছন দিক দিয়ে পালাতে হবে।
বাড়িটার পেছন দিকে আসতে হতাশ হতে হলো অরুকে। উঁচু প্রাচীর দিয়ে ঘেরা চারপাশ, কিভাবে বেরোবে সে? হুট করে দেওয়ালের সাথে লেগে থাকা বিশাল এক গাছের দিকে নজর আসে তার। খুশি হয়ে যায় সে, এই গাছ বেয়ে উঠলেই দেওয়ালটা টপকাতে পারবে। গ্রামের মেয়ে হওয়ায় দরুন গাছে ওঠা তার কাছে কোনো কঠিন ব্যাপার নয়। নিজেকে ভালোভাবে প্রস্তুত করে আর এক মুহূর্ত দেরি করলো না অরু। তরতর করে গাছ বেয়ে উঠতে লাগলো, কিন্তু উপরে উঠতেই বাঁধলো বিপত্তি। যখন দেওয়ালের উপর পা রাখতে যাবে তখনই সে আটকে গেল। পিছু ফিরে দেখে একটা ঢালের সাথে তার ওড়নাটা বাজেভাবে ফেঁসে গেছে। যত চেষ্টা করছে খুলতে তত বেশি যেন আটকে যাচ্ছে। পায়ের শব্দ শুনতেই পিলে চমকে উঠে অরণিকার। নিশ্চয়ই এবার দুজনে বেরিয়ে এসেছে, যে কোনো মুহূর্তেই এদিকটাই চলে আসতে পারে। অরণিকা প্রাণপণ চেষ্টা করছে ওড়নাটা ছুটিয়ে আনার, সফল হচ্ছে না কিছুতে। পায়ের শব্দ এগিয়ে আসছে, তার মানে ওরা চলে এসেছে। আর কোনো কিছু না ভেবেই ওড়নাটা হ্যাসকা টান দিতেই চলে এলো সেটা। তবে কিছু অংশ ছিঁড়ে আটকে রইল সেই ডালটার মাথায়। অরণিকা এক লাফে দেওয়ালটার উপর উঠে গেল। সেখানে বসে নিচের দিকে তাকিয়ে লাফিয়ে পড়ল সে। পায়ে ব্যথা পেলেও সেটাকে গুরুত্ব না দিয়ে ছুটতে থাকলো কেবল। আয়মান আর হক সাহেব ওদিকটাই এসে খুঁজতে লাগলেন, কিন্তু কারোর কোনো অস্তিত্ব না পেয়ে হক সাহেব বলে ওঠেন, আমরা বোধহয় ভুল ভাবছি, কোনো বিড়াল টিলাত ছিল না বোধহয়। আয়মান কোনো জবাব দেয় না। এখনও সে জোহরি নজর চালিয়ে তল্লাশি করছে, তবে কিছুই ধরতে পারল না সে। হক সাহেবের কথাই ঠিক ভেবে ফিরে আসতে যাবে, তখনই তার চোখ যায় দেওয়ালের সাথে লেগে থাকা গাছটির দিকে। সেদিকে এগিয়ে এসে এক হাত গাছে রেখে কিছু একটা বোঝার চেষ্টা করলো। ঝট করে উপরের দিকে তাকাতেই ঠোঁটের কোণে দেখা যায় বক্র হাসি। সরে এসে দাঁড়ায় সে। হক সাহেব প্রশ্ন করলেন, কি হয়েছে? কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে জবাব দিল আয়মান, কাঁচা খেলোয়াড়। হক সাহেব বুঝতে না পেরে পুনরায় প্রশ্ন করেন, মানেটা হলো যা বোঝার আমি বুঝে গিয়েছি, সময় হয়ে গিয়েছে পরবর্তী চাল খেলার। বলতে বলতে পকেট হাতড়ে নিজের ফোনটা বের করে আয়মান আসিফের নাম্বারে ডায়াল করে। রিসিভ হতে আসিফকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন করার সময় এসে গেছে, প্রস্তুত হও। নিজের কথাটুকু শেষ করে ফোন কেটে দেয় সে। নজর তার তখনও সে গাছের ঢালে আটকে থাকা অরণিকার ওড়নার অংশ বিশেষের দিকে। ছুটতে ছুটতে নিজের কোচিং সেন্টারের গেটে এসে দাঁড়ায় অরণিকা। হাঁটুতে দুই হাত রেখে ঝুঁকে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। কিছুটা ধাতস্থ হতেই সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলায়। না, আহরার এখনো আসেনি। সাথে সাথে গেট দিয়ে স্টুডেন্টদের বের হতে দেখে বুঝতে পারে কোচিং শেষ। তখনই আহরারের গাড়িটা আসতে দেখে তাড়াহুড়ো করে স্টুডেন্টদের সাথে মিশে গেল অরু। যেন মনে হয় সেও কোচিং করে বেরোচ্ছে। গেটের কাছে গাড়ি থামিয়ে নেমে আসে আহরার। অরণিকাকে বেরোতে দেখে প্রশস্ত হেসে এগিয়ে আসে সে। অরণিকাও পাল্টা হাসি দেওয়ার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে তার হাসি আসছে না। একটা ভয় কাজ করছে তার। আহরার যদি বুঝতে পেরে যায় সে আজ কোচিং ফাঁকি দিয়েছে, তবে কি তাকে ভুল বুঝবে? মনে মনে ভাবলো আজ আহরারকে বলে দেবে সব, এমনকি আজকের ঘটনাটাও স্বীকার করে নেবে সে। অন্যের কাছ থেকে জানার আগে অরু নিজেই জানিয়ে দিতে চায়। ভাবনার জগতে এতটাই হারিয়ে গিয়েছে অরু যে অহরারের ডাকও তার কান পর্যন্ত পৌঁছালো না। আহরার দুই বাহু ধরে ঝাঁকাতেই চমকে উঠে বলে, হ্যাঁ, কি হয়েছে? কোথায় হারিয়ে গেল? এত করে ডাকছি, সাড়া দিচ্ছ না? ও না, মানে খেয়াল করিনি। বেশ, চলো তাহলে যাওয়া যাক। চলুন। আহরার অরণিকাকে নিয়ে চলল। বাড়ির পথে না গিয়ে অন্য পথে যাওয়ায় অরণিকা অবাক হয়ে প্রশ্ন করে, এটা তো বাড়ির রাস্তা নয়, তবে কোথায় যাচ্ছেন এদিকে? অরণিকার প্রশ্ন শুনে দ্বিগুণ অবাক হয় আহরার। মানে সিরিয়াসলি অরু, এরই মধ্যে ভুলে গেলে তুমি? আজ কি কথা ছিল? অরু মনে করার চেষ্টা করে, আর মনে পড়তেই দাঁত দিয়ে জিভ কাটে সে। মাথা থেকে একেবারে বেরিয়ে গিয়েছিল আজ যে আহরার তাকে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছিল। আমি খুবই দুঃখিত, কিভাবে যেন ভুলে গেলাম। আরে ইটস ওকে অরু, কোনো ব্যাপার না।
গাড়ি এসে থামে দিঘির পাড়ে। আহরার নেমে এসে অরণিকার দরজা খুলে তাকে নামায়। আহরার এক হাত শক্ত করে ধরে তাকে নিয়ে ধীর পায়ে এগিয়ে চলে দিঘির দিকে। নিরিবিলি জায়গায় দেখে সেখানে বসে পড়ে দুজনে। এই দিঘির পাড় অরণিকার সবচেয়ে পছন্দের জায়গা। যেদিন আহরার তাকে প্রথম এখানে নিয়ে আসে সেদিন ঘন্টার পর ঘন্টা নির্বাক হয়ে স্থির দৃষ্টিতে দিঘির জলের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। সেদিন ওরও বলেছিল এই জায়গায় এসে সে নিজেকে হারিয়ে ফেলে, সেই সাথে হারিয়ে ফেলে নিজের সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তা ও মানসিক চাপ। নিজেকে নতুনভাবে খুঁজে পায় সে। নিজেকে ও নিজের জীবনকে নিয়ে সব ভালো কিছু ভাবতে ইচ্ছে করে তার। তাই আজও আহরার তার মন ভালো করার জন্যই তাকে এখানে নিয়ে এলো। ভেসে আসছে শীতল দক্ষিণা হাওয়া। সেই হাওয়ার মাঝে দিঘির শান্ত জলে মনোনিবেশ করে রেখেছে অরণিকা। কেমন অন্যমনস্ক ভাব তার। সেই ভালো লাগার অনুভূতির রেশ তার দু চোখের মুখে দেখা যাচ্ছে না। আহরার শান্ত চোখে দেখছে অরণিকাকে। বেশ কিছুটা সময় নীরবতা পালন করে হুট করে আহরার বলে ওঠে, তোমার ওড়নাটা ছিল কিভাবে আরো? চমকে ওঠে অরু। আহরারের দিকে দৃষ্টি ফেরায় সে। অত্যন্ত স্বাভাবিক মুখ ভঙ্গিমা আহরারের। তার কথায় অরুর মনে হয় এবার সবটা বলে দেওয়া উচিত। পরক্ষণে তার মাথায় অন্য এক প্রশ্ন আসায় কৌতূহল দমাতে না পেরে বলেই বসলো, আচ্ছা, আপনার বড় ভাইয়ার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণটা কি ছিল? ভ্রুকুচকে তাকায় আহরার। অরুর প্রশ্নের জবাবে সেও পাল্টা প্রশ্ন করে। হঠাৎ এই প্রশ্ন? অরণিকা চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে জবাব দেয়, আপনার ভাইয়ার ব্যাপারে আমি কিছুই জানি না, কখনো কাউকে প্রশ্ন করার সাহসও দেখাতে পারিনি, তাই আজ আপনার কাছ থেকেই জানতে ইচ্ছে হচ্ছে খুব। নীল আকাশে তুলোর মতো সাদা মেঘের দল ভেসে বেড়াচ্ছে। তার ছায়া দিঘির জলে পড়েছে, তাই জলের রঙও স্বচ্ছ নীল দেখাচ্ছে। পরন্ত বিকেলে হেলে পড়া সূর্যটার তাপ তখনও কমেনি। অরণিকা খুটখুট করে ঘাস ছিঁড়ছে। কয়েক মুহূর্ত চুপ থেকে তপ্ত শ্বাস ফেলে আহরার বলা শুরু করলো, আয়মান আর আমার বয়সের পার্থক্য গুনে গুনে 8 মাসের, যার দরুন সে আমার বড় ভাই হওয়া সত্ত্বেও আমরা দুজন বন্ধুর মতো ছিলাম। এমনকি আমি তাকে ভাই বলে না ডেকে নাম ধরেই ডাকি। আমাদের দুজনের জীবনে এমন কোনো সিক্রেট নেই যা আমরা জানি না। ছোটবেলা থেকেই দুষ্টমি খুনসুটি করে বড় হওয়া আমরা দুজন দুজনের জানের দোষ ছিলাম। একে অপরের সাথে সব কিছু শেয়ার করা থেকে শুরু করে একে অপরের দুঃখ কষ্ট সব ভাগাভাগি করে নেওয়া, সবটাই ছিল আমাদের মধ্যে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমরা জামা কাপড়ও পরতাম একই রকম। জামা কাপড়, জুতা, ঘড়ি, এমনকি সানগ্লাসটাও আমাদের ম্যাচিং ম্যাচিং থাকতো। কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করতো তবে আয়মান তার 12টা বাজায় দিত, আর আয়মানের সাথে কেউ দুর্ব্যবহার করলে আমিও তাকে ছেড়ে দিতাম না। শোনো, একটা ঘটনা বলি। আমরা তখন সদ্য ইউনিভার্সিটি উঠেছি। ভার্সিটি একই ছিল, সেম ক্লাস। নাদিম মানে ফারনাজের বর আমাদের সাথেই পড়তো। সে বেশ ভালো মানের ছাত্র ছিল, আমিও প্রথম সারিরই ছিলাম। নাদিমকে টপকে স্কুল কলেজ কেউ কখনো ফার্স্ট হইতে পারে নাই, কিন্তু ভার্সিটি এসে আমি হলাম ফার্স্ট ক্লাসের ফার্স্ট বয়, আর ও হয়ে গেল সেকেন্ড। তাই তার পুরনো বন্ধু কিছু সব সময় খ্যাপাতো এই বিষয়টা নিয়ে, যার কারণে পুরো রাগ এসে পড়ে আমার উপর। একদিন আমি অ্যাসাইনমেন্ট নিয়ে যাচ্ছিলাম প্রফেসরের সাথে দেখা করতে, বাইকে করে যাচ্ছিলাম। হুট করে কই থেকে নাদিমও বাইক নিয়ে এসে আমার বাইকে ধাক্কা দিতে আমি ছিটকে পড়ে গেলাম। বেশ ব্যথা পেয়েছিলাম, উঠতেই পারছিলাম না। তখন নাদিম এসে আমার দীর্ঘদিন ধরে কষ্ট করে তৈরি করা অ্যাসাইনমেন্ট আগুনে জ্বালায় দিল। দ্রুত ছুটে এসে আমি আগুন নেভানোর চেষ্টা করলাম, কিন্তু বেশিরভাগই পুড়ে গেছে। হাত দিয়ে আগুন নেভাতে যাওয়ার কারণে আমার হাতে ফোসকা পড়ে গেছিল। আর এই সব কিছু যখন আয়মান জানতে পেরেছে, সাথে সাথে 2-4 জন ছেলে নিয়ে এসে কৌশলে নাদিমকে বাড়ি থেকে বাইরে এনে বেধরম পিটিয়েছে। 1 মাস সে বিছানা থেকে উঠতে পারে নাই। এর জন্য ভার্সিটি থেকে আয়মানকে সাসপেন্ড করে দিল, কিন্তু বড় আব্বুর অনুরোধে তাকে প্রথম এবং শেষবারের জন্য ছেড়ে দেওয়া হলো। এরপর নাদিম আর ভার্সিটিতে আসে নাই, কারণ এটা চেঞ্জ করে অন্য কোথাও চলে যায়। বহুদিন পর তার এক বন্ধুর কাছ থেকে তার এই ক্ষোভের কারণ জানতে পেরেছিলাম। জানার পর তার প্রতি আর কোনো রাগই ছিল না, আমি মাফ করে দিয়েছিলাম। যাই হোক, এই ঘটনা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো আয়মান আর আমার সম্পর্ক কেমন ছিল। কিন্তু এই সুন্দর সম্পর্কটা একদিন এক নিমেষে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আহরারের চোখের কোণে অশ্রুরা ভিড় করতে শুরু করেছে। অরণিকা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে মনোযোগ দিয়ে এতক্ষণ সবটা শুনছিল। আহরার থেমে যাওয়ায় তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আহরারের চোখের কোণে জমা অশ্রু নজরে আসতেই
অরু 2 হাতে আহরারের মুখটা ধরে নিচের দিকে ফেরায়। উৎকণ্ঠা হয়ে প্রশ্ন করে, কি হয়েছে খান সাহেব? আপনি কাঁদছেন কেন? কাঁদছেন? বলতে বলতে আহরারের মাথা টেনে এনে নিজের বুকের সাথে চেপে ধরে অরু। সযত্নে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে নিজের স্বামীকে। কলেজ থেকে ফিরে কোনো রকমে হাত মুখ ধুয়ে ছুটে ঘরের ভিতর ঢুকে দরজা আটকে দেয় আদ্রিকা। পুরোটা বিষয় শুষ্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন সেলিনা। ব্যাপারটা এবার সন্দেহের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। না, তার এখন জানতেই হবে আদ্রিকা করছেটা কি। ফোনটা হাতে নিতেই জানে পানি আসে আদ্রিকার। আজ কলেজে ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছে সে। পুরোটা সময় কতটা অস্থিরতায় কাটিয়েছে, যেন জানটা হাতে নিয়ে রেখেছে। এখন বাড়িতে এসে ফোনটা জায়গা মতো দেখেই স্বস্তি মিলল তার। ছটপট ফোন চালু করতেই সেই অপরিচিত মেসেজ দেখে আরও এক দফা শান্তির ঢেউ খেলে গেল মনে। বিছানায় চিট হয়ে শুয়ে মেসেজিংয়ে ডুবে গেল সে। রূপসীর মায়া ভরা অপরূপ সৌন্দর্য মণ্ডিত স্নিগ্ধ মুখখানি দেখার বড্ড পিপাসা পাচ্ছে যে। মেসেজটা পড়েই ঠোঁটে লাজুক হাসি দেখা গেল আদ্রিকার। দ্রুত আঙ্গুল চালিয়ে টাইপ করে উত্তর পাঠালো সে। আচ্ছা, আপনি কি কখনো আমাকে দেখেছেন? ওপাশে বেশ কিছু সময় নিয়ে নিশ্চুপ থেকে হতপর ফিরতি উত্তর। দেখেছি তো, যেদিন প্রথম দেখেছি তোমায় সেদিন সোজা বুকে এসে লেগেছিল। এমন অসম্ভব রূপবতী আমি আমার জীবদ্দশায় কখনো দেখার সৌভাগ্য অর্জন করিনি। লজ্জায় লাজুকতায় নেয় নুয়ে পড়ছে আদ্রিকা। ইস, লোকটা কিভাবে কথা বলে, কত লজ্জা দেয়! কি আশ্চর্য! এই লজ্জার মধ্যেও এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। এত ভালো লাগছে কেন সব কিছু? মেসেজের আওয়াজে পুনরায় ফোনের দিকে নজর দেয় আদ্রিকা। রূপসী বোধহয় লাজ রাঙা হয়ে মুখ লুকোচ্ছে। অমন লজ্জা মাখা মুখটা দেখার জন্য বড্ড মন আনচান করছে। কবে দেখবো সেই মুখ? আদ্রিকার ফোনটা হাতে রাখার সাহস পেল না। বিছানার এক কোণে ফোন ছুঁড়ে মেরে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ায়। মুখে লাজ, ঠোঁটের হাসি। জানালা বরাবর থাকা ফুল গাছটায় গা ছুঁয়ে দেয় সে আর ফিস ফিস করে বলতে থাকে, কিরে, তাকিয়ে দেখছিস কি আমার দিকে? এই বল না তোরা, আমার আনন্দ হচ্ছে কেন? কেন এত ভালো লাগছে সব কিছু? চারদিকে যাই দেখছি সব কিছু কত সুন্দর লাগছে। মনে হচ্ছে এই পৃথিবীতে দুঃখ বলতে কিচ্ছুই নেই, সবখানে শুধু সুখ আর সুখ। নিজ মনেই কথাগুলো বলে খিলখিল করে হেসে উঠে সে। তবে সেই হাসির স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না। দরজায় জোরে জোরে কড়া নাড়ার আওয়াজে ধুম করে হাসি থেমে যায় তার। একটু একটু ভয় লাগতে শুরু করে। একটু আগে তার বলা কথা আর হাসি কেউ শুনে নেয়নি তো? তবে ভয়টা জেঁকে বসার আগেই দূর হয়ে গেল যখন ওপাশ থেকে সেলিনার আওয়াজ ভেসে আসে। হ্যাঁ রে আদ্রি, কলেজ থেকে ফিরে দরজা আটকে কী করিস? রুমকি এসেছে ডাকতে তোকে, বির। রুমকির কথা শুনে খুশি হয়ে গেল আদ্রিকা। তার প্রিয় বান্ধবী, যাকে সে সব কিছু খুলে বলে। একটু আগেই সেই অপরিচিতের সাথে হওয়ার কথাগুলো তো ওকে জানাতে হবে। এই ভেবে ছুটি এসে দরজা খুলে সে জোরে সোরে দৌড় লাগায় প্রাণপ্রিয়র বান্ধবীর উদ্দেশ্যে। দরজার পাশে দাঁড়িয়ে থেকে আদ্রিকা ছুটে যাওয়া দেখলেন সেলিনা। তারপর ধীর পায়ে তার ঘরে এসে ঢুকলেন। এদিক ওদিক তাকিয়ে বিছানার উপর পড়ে থাকা ফোনটা দেখতেই এগিয়ে গিয়ে সেটা হাতে তুলে নিলেন। ফোনটা চালু করতেই উপরে জলজল করছে কিছু মেসেজ। মেট্রিক অবধি পড়াশোনা করা সেলিনা মেসেজটুকু ভালোভাবে পড়তে পারলেন। ফোন চালানো শিখেছেন কিছুটা, তাই ইনবক্সে ঢুকে একে একে সব কয়টা মেসেজ পড়তে লাগলেন তিনি। আকাশ জুড়ে রক্তিম আভা। সন্ধ্যা নেমে আসছে প্রায়। নরম ঘাসের উপরে বসে এখনও দিঘির জল দেখতে ব্যস্ত আহরার অরণিকা। তিক্ত স্মৃতিচারণের কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল আহরার, যার ফলাফল চোখে পানি আসা। অরণিকার ভালোবাসার মাখা সান্ত্বনায় নিজেকে সামলে নিয়েছে সে। দুজনেই চুপচাপ থেকে থেকে কেবল বুক চিরে আসা দীর্ঘশ্বাস ছাড়ছে আহরার। নীরবতা ভেঙে অরণিকায় বলে উঠল, আপনাদের সম্পর্কটা ভেঙে যাওয়ার কারণটা কি ছিল? দূরে দৃষ্টি মেলে তাকায় আহরার। চোখ বুজে বুক ভরে শ্বাস নিয়ে সন্তর্পণে ছেড়ে দেয় তা। পুনরায় দৃষ্টি মেলে ব্যথিত মন নিয়ে শীতল কণ্ঠে জবাব দেয়, কারণটা ছিল আয়মানের স্ত্রী তানিশা।
পড়াশোনা শেষ করে ব্যবসায় মন দেয় আয়মান, তবে বাবা চাচাদের ব্যবসা নয়, নিজস্ব ব্যবসা শুরু করে সে। কর্মঠ, পরিশ্রমী, বুদ্ধিমান ও বিচক্ষণ আয়মান অল্প দিনের সফলতা লাভ করে তার ব্যবসায়। বছর ঘুরতে না ঘুরতেই লাখপতি হয়ে যায় সে। আহরার তখন মাস্টার্সে পড়াশোনা নিয়ে ব্যস্ত। এদিকে আয়মানের বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয় বাড়িতে। যেহেতু তার নিজস্ব কোনো পছন্দ ছিল না, তাই সবটা পরিবারের উপরে ছেড়ে দেয় সে। বাড়ি থেকে মেয়ে দেখা শুরু হয়, কিন্তু মনের মতো মেয়ে পাওয়াটাই মুশকিল। একটার পর একটা মেয়ে দেখা হয়, কারোর না কারোর কোনো না কোনো দিক অপছন্দ হয়ে যায়। তবে আয়মান থাকে নির্বিকার। সে পছন্দ হয়েছে কি হয়নি সেসব কিছুই বলবে না, শুধু একটা কথাই বলবে, বাড়ির লোকেরা যা ভালো বোঝে। সেদিন ছিল এক আষাঢ়ে বিকেল। ফারজানা ছেলেকে ফোন দিয়ে জানান তারা এক জায়গায় মেয়ে দেখতে যাচ্ছেন। আয়মান যেন সময় মতো উপস্থিত হয়। যথাসময়ে আয়মান ওই এলাকায় হাজির হয়ে যায়, তবে সে বাড়ির ঠিকানাটা ভুলে যায়। মাকে ফোন দিতে থাকে, কিন্তু রিসিভ হয় না। বিরক্ত হয় আয়মান। সে এখন কোথায় রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবে। এদিকে আকাশে ঘন কালোর মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামবে। ভাবতে না ভাবতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। কোনো কিছু না ভেবে আয়মান এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আশ্রয় নেয়। অনেকখানি ভিজে গিয়েছে, একরাশ বিরক্তি নিয়ে চুল ছাড়তে থাকে সে। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। সেদিকে গুরুত্ব দেয় না আয়মান। আচমকা মিহি সুরেলা কণ্ঠস্বরে সে কানে বাজতেই মস্তিষ্ক ঝনঝন করে ওঠে তার। ঝট করে ঘাড় ঘুরিয়ে চায় সে। আবছা আলোয়, আবছা আধারে এক সুন্দরী রমণী মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, তবে মুখের মাধুর্যতা যে কাউকে কাবু করে ফেলতে সক্ষম। দ্বিতীয়বারের মতো সেই সুরেলা কণ্ঠস্বর কর্ণপাত হতে ঘোর কাটে আয়মানের। মেয়েটি বেশ নম্র সুরে প্রশ্ন করে, কাউকে খুঁজছেন? আয়মান খানিকটা ভেবাচাকা খেয়ে যায়। আমতা আমতা করে বলতে থাকে, না মানে আসলে তারপর বৃষ্টির দিকে নজর আসতেই দ্রুত বলতে থাকে, এই বৃষ্টির জন্যই আটকা পড়ে গেলাম, বাধ্য হয়ে এখানে আশ্রয় নিতে হলো। বৃষ্টিটা একটু কমলেই চলে যাব। মেয়েটি ব্যথে ব্যস্ত হয়ে বলে ওঠে, আরে তো হাইপার হওয়ার কিছু নেই, আমি বুঝতে পেরেছি বিষয়টা। আপনি এখানে না দাঁড়িয়ে বরং ভেতরে এসে বসুন। না আমি ঠিক আছি, সমস্যা নেই। আয়মান সামনে ফিরে দাঁড়ায়। তার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক বেড়ে গেছে। কেন এমনটা হচ্ছে বুঝতে পারছে না সে। শুধু মনে হচ্ছে জলদি বৃষ্টিটা কমুক। সে ছুটে পালাতে চায়। ততক্ষণে মেয়েটি পাশে এসে দাঁড়িয়েছে। বৃষ্টিটা পর্যবেক্ষণ করে বলতে থাকে, ভাবলাম এতটুকু বৃষ্টিতে কিচ্ছু হবে না, বের হতে পারবো। এখন তো মনে হচ্ছে ছাতা নিয়ে বেরোলো ভিজে সার হয়ে যাব। আয়মানও জবাব দেয়, এই বৃষ্টির মধ্যে বের হতে পারবেন না, একটু অপেক্ষা করে যান। এরপর নীরবতায় কেটে যায় অনেকটা সময়। বৃষ্টি কমে এসেছে, তবে এখনও টিপ টিপ করে পড়ছে। হুট করে তীরের বেগে আয়মান ছুটে চলে যেতে লাগলো। ফোঁটা ফোঁটা পানি গায়ে পড়ে ভিজে যাচ্ছে। সেদিকে কোনো ধ্যান নেই তার, যেন পালাতে পারলেই বাঁচে সে। এদিকে আয়মানের এমন তাড়াহুড়ো দেখে মেয়েটি আহামক হয়ে তাকিয়ে রয়। আপন মনে আওড়াতে থাকে, কি আজব মানুষ রে বাবা। পেছনে ঘরের ভিতর থেকে তার মা খানিকটা চেঁচিয়ে বলতে থাকে, মেয়েটার কাণ্ডজ্ঞান দেখো, সুযোগ পেল আর বাইরে ছুটলো। মেয়েটা বিশেষ পাত্তা না দিয়ে ছাতা মাথায় এগিয়ে গেল নিজ গন্তব্যের দিকে। বাড়িতে ফিরতেই ফারজানা ছেলেকে বলেন, আজ বৃষ্টির জন্য মেয়ে দেখতে যেতে পারিনি আমরা। এদিকে ফোন সাইলেন্ট করে রাখায় তোর কল বুঝতে পারিনি, পরবর্তীতে কল দিলেও তোর ফোন তখন বন্ধ দেখায়। এই হচ্ছে ঘটনা। আয়মান কোনো প্রতিক্রিয়া দেখায় না। সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ে সে। কাপড়টা অবধি পাল্টায় না। তার বড্ড অস্থির অস্থির লাগছে। কেবল ওই মেয়েটার মুখটাই মনে পড়ছে বারবার। এ কি হলো তার? এমন অদ্ভুত অনুভূতির সাথে তো কখনো পরিচিত ছিল না তার। তবে আজ কি হলো? কেন হলো? ঝট করে উঠে বসে ছুটে বারান্দায় চলে যায় সে। কোথাও স্থির হতে পারছে না। বারান্দায় দাঁড়িয়ে ধূসর আকাশের পানে এক ধ্যানে তাকিয়ে থাকে সে। আচমকা মেয়েটার কণ্ঠস্বর কানে বেজে উঠতেই চমকে আশপাশ দেখতে থাকে। না তো, কোথাও নেই তো। নিজের এলোমেলো চুলে হাত চালিয়ে আরো এলোমেলো করে দিল সে। ঠোঁটের কোণে জুড়ে আছে শুষ্ক হাসির রেখা। পরের দিন ফারজানা আয়মানকে আর অফিসে যেতে দেন না। আজ ওই মেয়েকে দেখতে যাওয়া হবে, যাকে গতকাল বৃষ্টির জন্য দেখতে যাওয়া হলো না।
আয়মানের কেমন যেন অনীহা কাজ করতে থাকে। এতদিন তো এমনটা হয়নি। মনের উপর এক প্রকার জুলুম করে মেয়ে দেখতে গেল সে। অনেকক্ষণ ধরে বসে আছে মেয়ের বাড়ি। সকলে গল্পগুজবে ব্যস্ত। এদিকে আয়মানের মনে মনে শুধু পালায় পালায় করছে। তখনই সেখানে মেয়েকে নিয়ে আসা হলো। ঠিক আয়মানের মুখোমুখি থাকা সোফাটার বসানো হলো মেয়েকে। সকলেই দেখছে আর প্রশংসায় গদগদ হচ্ছে, কিন্তু আয়মান একটিবারও চোখ তুলে দেখল না। ফারনাস কানের কাছে ফিসফিসিয়ে বলে, ফারনাসের কথায় বিরক্ত হলেও আনমনে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় সে। তৎক্ষণাৎ যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। পুনরায় চোখ ফিরিয়ে তাকাতেই দেখল সেই রমণী, যে গতদিন থেকে তাকে অস্থির করে রেখেছে। এই মেয়েটি তবে পাত্রী? আয়মানের অস্থিরতা বেড়ে গেছে বহুগুণ। হুট করে তার কি হলো কে জানে। ইচ্ছে হলো চিৎকার করে সবাইকে বলতে, আমি এই মেয়েটাকেই বিয়ে করতে চাই, আজই এক্ষুনি। নিজের ভাবনা দেখে নিজে হতভম্ব হয়ে গেল আয়মান। এদিকে এক পাশ থেকে আহিয়া গুতাগুতি শুরু করে দিয়েছে। বড় ভাইয়া, আমার এই ভাবিটাকে খুব পছন্দ হয়েছে। আমি একেই ভাবি হিসাবে চাই। আহিয়ার কথা শুনে আয়মান মনে মনে খুশি হলো। মেয়েটিকে বাড়ির সকলে পছন্দ করলো। ছেলে মেয়ে দুজনকে আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করে দিতে চাইলো সকলেই। তবে আয়মান বারণ করলো। সে এখন কিছু বলতে চায় না। সেদিনকার মতো মেয়ে দেখার শেষে সকলে বিদায় নিল। বাড়িতে ফিরে সবাই আলোচনায় বসলো। মেয়ে যেহেতু সকলের পছন্দ হয়েছে, তাই কথাবার্তা আগানোই উচিত বলে মনে করছেন সবাই। আয়মান চুপচাপ সকলের আলোচনা শুনছে। তার মনটা কেমন ছটফট করছে। মেয়েটার নাম জানতে বড্ড ইচ্ছে হচ্ছে তার। তখনই ফারজানা তাসফিয়ার উদ্দেশ্যে বলে, হ্যাঁ রে তাসফি, তানিশাকে তোর পছন্দ হয়েছে তো? তাসফিয়া উৎফুল্ল স্বরে জবাব দেন, তার বলতে ভাবি, এত মিষ্টি একটা মেয়ে। এদিকে আয়মানের মস্তিষ্কে নিউরনে ছড়িয়ে পড়েছে একটি নাম, তানিশা। তানিশা অবশেষে পরিবারের সকলের সম্মতিতে তানিশার সাথে আয়মানের বিয়েটা ফাইনাল হয়ে গেল। এরই মধ্যে তানিশার সাথে আলাদাভাবে কথা বলার জন্য আয়মানকে এক প্রকার চাপাচাপি করা হলো। ভীষণ লজ্জা ও জড়তা নিয়ে আয়মান বাধ্য হয়ে তানিশার সাথে দেখা করতে গেল। তানিশা তখন সদ্য ভার্সিটিতে উঠেছে, প্রথম বর্ষের ছাত্রী। আয়মান তার ভার্সিটির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পরে তানিশাকে বেরিয়ে আসতে দেখা গেল। তানিশাকে দেখা মাত্র আয়মান এদিক ওদিক এলোমেলো ভাবে চাইতে লাগলো। তা দেখে তানিশা মৃদু হাসে। একেবারে আয়মানের মুখোমুখি দাঁড়িয়ে লম্বা করে সালাম দিল। ভরকে যায় আয়মান। তোতলানোর স্বরে সালামের উত্তর দেয়। তানিশার ভীষণ হাসি পাচ্ছে। বহু কষ্টে হাসি চেপে রাখে সে। আয়মান তানিশার পাশাপাশি হাঁটছে। আয়মান কোনো কথা বলছে না দেখে তানিশাই বলে ওঠে, আপনি এত সংকোচ বোধ করছেন কেন? আয়মান গলায় বৃথা জোর টেনে জবাব দেয়, কই না তো, একদমই আমি কোনো সংকোচ বোধ করছি না। তানিশা সন্দিহান স্বরে বলে ওঠে, সত্যি? তাহলে এমন জড়সড় হয়ে হাঁটছেন কেন? আয়মান এবার সোজা শটশট হয়ে দাঁড়ায়। গটগট পায়ে হেঁটে যাওয়ার ভঙ্গি করে বলতে থাকে, একদমই না, এই দেখুন আমি কতটা সোজা হয়ে হাঁটছি। আয়মানের কথা বলার স্টাইল ও হাঁটার ভঙ্গিমা দেখে এবার আর তানিশা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আশপাশ কাঁপিয়ে খিলখিলিয়ে হেসে উঠে সে। হাঁটা থামিয়ে আয়মান পিছু ফিরে তাকায়। এমন প্রাণখোলাভাবে হাস্যরত সুন্দরী রমণী আয়মানকে এবার পুরোপুরি ঘায়েল করে দিল। সে যেন নিজের মন, প্রাণ, অস্তিত্ব সব কিছুই এই রমণীর নামে করে দিতে প্রস্তুত। বেশ ধুমধামভাবে আয়মান তানিশার বিয়েটা হয়। সবাই ভীষণ খুশি ছিল। তানিশার আসার পর খান বাড়ি যেন আলোকিত হয়ে গেল। গুলবাহার থেকে শুরু করে আমেনা পর্যন্ত সকলের খেয়াল রাখতো মেয়েটা। সব দিকে সমান নজর থাকতো তার। সংসারটাকে দুই হাতে আগলে রাখতো সে। আর আয়মান তানিশার সম্পর্ক, এ যেন ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্ত্রী হিসাবে নিজের সকল দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করত তানিশা। কোথাও কোনো ফাঁকফুকও রাখতো না। আয়মানের গদপাতার সাদা কালো রোবটিক জীবনটায় তানিশা এক জাদুকরী হয়ে এসেছে। ভালোবাসায় মুড়িয়ে রঙিন করে তুলেছে তার জীবন। দূর করে দিয়েছে সকল যান্ত্রিকতা। তৈরি করেছে এক সুখনীর। তবে সুখনীরই সুখ বেশি দিন স্থায়ী হয় না। এক দমকা ঝড়ো হাওয়ায় এসে সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেল।
আয়মানের অফিসে তখন এক নতুন পিএ নিযুক্ত করা হয়েছিল। সে ছিল এক অল্প বয়সী মেয়ে। মেয়েটির আয়মানের প্রতি দুর্বলতায় সৃষ্টি আয়মানের জীবনে ঝড়ের সূচনা। আয়মান বিবাহিত জানা সত্ত্বেও মেয়েটি নানাভাবে আয়মানকে প্রলোভন দেখিয়ে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করে, যেটা আয়মান পুরোপুরি বুঝতে পারে না। তবে তানিশা বুঝতে পারে। আয়মানকে বারবার এই মেয়েটিকে কাছ থেকে ছাড়িয়ে দিতে বললেও আয়মান তা শুনত না, কারণ মেয়েটি অসম্ভব মেধাবী এবং কাজে পটু ছিল, যার জন্য আয়মানের ব্যবসা ব্যাপক উন্নতি সাধন হয়েছে। তাই সে ওই মেয়েটিকে হাতছাড়া করতে চাইতো না। এই নিয়ে প্রায়শ দুজনের মধ্যে ঝগড়া লাগে। সেই ঝগড়া একদিন এতটাই বিশাল আকারে পরিণত হয় যে আয়মান তানিশার গায়ে হাত তোলে। তানিশা সেদিন কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ স্থির দৃষ্টিতে আয়মানকে দেখেছিল কেবল। হয়তো চেনা মানুষের এমন অচেনা রূপ তাকে স্তব্ধ করে দিয়েছিল। এর পরদিনেই তানিশা বাড়ি ছেড়ে চলে যায়। আয়মানও রাগ করে তাকে ফিরিয়ে আনতে যায় না। কিন্তু কিছুদিন পর তানিশার শূন্যতা তাকে গ্রাস করতে শুরু করলো। সিদ্ধান্ত নিল সবকিছু মিটমাট করে নেওয়ার। বহু কাঠখড় পুড়িয়ে তানিশাকে ফিরিয়ে এনেছিল সে। ফিরে আসার পর তানিশাকে বেশিরভাগ সময় আহরারের সাথে গল্পগুজবে ব্যস্ত দেখা যেত। মূলত তারা দুজনে মিলে সলা পরামর্শ করত কিভাবে ওই মেয়েটিকে আয়মানের অফিস থেকে তাড়াবে। আর এটারই সুযোগ নিয়ে আয়মানের সেই পিএ তাকে কান মন্ত্রণা দিতে থাকে। তাকে বোঝাতে থাকে আহরার ও তানিশার মধ্যে অবৈধ মেলামেশা চলছে। প্রথম প্রথম আয়মান এসব গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তার মস্তিষ্ক প্রভাব ফেলতে শুরু করে। এই নিয়ে একদিন তুমুল বাকবিতণ্ডার মধ্যে আয়মান আবারও তানিশার গায়ে হাত তুলে। সেদিনও তানিশা চুপ ছিল। দুদিন পর বাড়ির সকলে গিয়েছিল ফারনাসের শ্বশুর বাড়ি, অর্থাৎ নাদিমদের বাড়ি। ফারনাসের তখন প্রেগনেন্সি 7 মাস। সেই অনুষ্ঠানের জন্যই ওই বাড়িতে যাওয়া সকলের। এদিকে খান বাড়িতে কেবল গুলবাহার আর তানিশা। গুলবাহার অসুস্থ থাকায় তানিশা সকলকে পাঠিয়ে নিজে থেকে গিয়েছে। আয়মান আহরার দুজনেই তখন অফিসে। হঠাৎ দুজনের ফোনেই তানিশার মেসেজ আসে দ্রুত বাসায় ফেরার জন্য। আহরার আগে এসে পৌঁছায়। সারা বাড়ি খুঁজে কোথাও তানিশাকে না পেয়ে ছাদে চলে যায়। সেখানেও নেই। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে নিচে বাগানের দিকে চোখ বোলাতেই থাকে আহরার। তখনই যে দৃশ্য তার চোখে পড়ল, মুহূর্তের জন্য সে স্তব্ধ পাথর হয়ে গেল যেন। ঝড়ের গতিতে ছাদ থেকে নেমে আসে সে। সিঁড়ির গোড়ায় আয়মানের সাথে ধাক্কা লাগলে আয়মান উদ্বেগ স্বরে বলে ওঠে, কি হয়েছে? এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? আহরারের কণ্ঠ রোধ হয়ে আসছে, তবুও কষ্ট করে বলল, বাগানে বাগানে ভাবি, জলদি চল। বলতে বলতে আহরার ছুটতে থাকে। আয়মানও পেছন পেছন ছুটতে থাকে। বাগানে আসতে আহরারকে মাটিতে বসে থাকতে দেখে কৌতূহলী দৃষ্টিতে সামনে তাকায় আয়মান। সঙ্গে সঙ্গে পায়ের তলা থেকে মাটি সরে গেল তার। দুনিয়া অন্ধকার হয়ে এলো যেন। চারপাশ কাঁপছে তার। চোখের সামনে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে তানিশার রক্তাক্ত লাশ। আহরার পালস চেক করে মৃত বলে থম মেরে বসে আছে। আয়মান ধীর পায়ে এগিয়ে গেল। তানিশার মাথার কাছে থপ করে বসে পড়ল। তানিশাকে সোজা করে তার রক্তাক্ত মাথাটা কোলে তুলে নিল। সযত্নে হাত পোলাতে থাকে থেতলে যাওয়া মাথায়। রক্তে মাখামাখি হয়ে গিয়েছে তার হাত শরীর, তবুও নির্বিকার সে। কেবল স্থির দৃষ্টিতে প্রাণপ্রিয় স্ত্রীকে দেখছে। শেষবারের মতো ভালোভাবে আহরার এগিয়ে এসে আয়মানকে সরাতে চাইলে হুস করে উঠে এসে ফিসফিস করে বলে, ছেড়ে দে আমাকে, ছাড়। আমার তানি ঘুমাচ্ছে, আমি ওকে ঘুম পাড়াচ্ছি, ডিস্টার্ব করবি না, সরে যা। আয়মান সরে আয়, পাগলামি করিস না ভাই। ভাবি নাই, তানিশা ভাবি আর বেঁচে নাই। গলা ধরে আসে আহরারের। আয়মান চিৎকার করে বলে উঠে, চুপ, একদম চুপ। যা এখান থেকে, চলে যা, নইলে খুন করে ফেলবো তোকে। আহরার এক প্রকার জোর জবরদস্তি করে আয়মানকে ছুটিয়ে আনার চেষ্টা করে। ততক্ষণে দারোয়ানের ফোন পেয়ে বাড়ির সকলে চলে এসেছে সেখানে। সকলে স্তব্ধ। কেউ যেন মেনে নিতে পারছে না এমন একটা ঘটনা। ময়না তদন্তের ভয়ে ব্যাপারটা পুলিশ পর্যন্ত পৌঁছাতে দিল না কেউ। তানিশার দাফন কাজ শেষ হলো। তার বাড়ির লোকেরা পুলিশ কেস করতে চাইলেও এগোতে পারল না খুব একটা। আয়মান বেশ কয়েকদিন শোকে আত পাগলের মতো ছিল। এর মধ্যে একদিন আয়মান আহরারের সাথে দুর্ব্যবহার শুরু করে। তার ধারণা তানিশার সাথে আহরারের অবৈধ সম্পর্ক ছিল। হয়তো আহরারের
তানিশাকে জোর করেছে, আর সেই জোর ধরে আহরার তানিশাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আহরারই খুন করেছে তানিশাকে। আহরার আয়মানকে যত বোঝানোর চেষ্টা করে এসব মিথ্যে, এসব তার ভুল ধারণা, আয়মান ততই ক্ষিপ্ত হয়ে যায়। এক সময় তা মারামারিতে পরিণত হয়। আয়মান আহরারকে ইচ্ছে মতো চর থাপ্পড় ঘুষি মারতে থাকে। তখনই আফজাল সাহেব আয়মানকে টেনে এনে পরপর কয়েকটা থাপ্পড় দেন এবং হুঙ্কার ছেড়ে বলেন, বেরিয়ে যা বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যা। তোর মতো জানোয়ার কুলাঙ্গার ছেলে এই খান বাড়িতে থাকার অধিকার রাখে না। রাগে দিশেহারা অবস্থা তখন আয়মানের। তাই বাবার মুখে কথাগুলো শুনে সত্যি সত্যি আয়মান বেরিয়ে গেল খান ভিলা ছেড়ে। আর কখনোই বাড়ির ত্রিসীমানায় পা রাখেনি সে। আর এরপর কেটে গেছে 5 বছর। আজও আয়মান নিখোঁজের মতোই আছে, ধরা দেয় না কারো সামনে। বুকে যন্ত্রণা চেপে বহু কষ্টে কথাগুলো বলা শেষ করলো আহরার। অরুণিকা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আহরারের দিকে। কি অনায়াসে একটা মানুষের মৃত্যু ঘটে গেল, আর কত সহজে ভেঙে গেল বন্ধুর মতো ভাই ভাইয়ের সম্পর্ক। হুট করেই অরুর আজকের ঘটনা মনে পড়ল। সে তো আরমানকে দেখেছে। খানিকটা ছটফটিয়ে অরুণিকা বলে উঠে, খান সাহেব, আমার আপনাকে কিছু বলার আছে। যা বলার বাড়িতে গিয়ে বলো। আরো এখন সন্ধ্যা হয়ে গেছে, জায়গাটা সেফ নয়, আমাদের যেতে হবে এখন। এই বলে আহরার নিজে উঠে অরুণিকাকেও উঠে দাঁড় করালো। শক্ত করে এক হাত চেপে দ্রুত এগিয়ে গেল গাড়ির দিকে। গাড়ির কাছে আসতেই ওরও আহরারের হাত টেনে বলে, শুনুন না, কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, একবার শুনুন। অরুর কথা শুনে আহরার তার দিকে তাকাতেই হুট করে ভ্রু কুঁচকে আসলো তার। সাথে সাথে চোখে মুখে ভীত ছড়িয়ে পড়ে আহরারের। আচমকা কিছু বুঝে ওঠার আগে আহরার এক ঝটকায় অরুকে টেনে এনে গাড়ির সাথে দাঁড় করায়। অরুর মুখোমুখি দাঁড়িয়ে 2 হাতে অরুকে আগলে রেখেছে সে। তখনই একটা বাইক আহরারের পেছন ঘেঁষে চলে গেল। আহরার উফ করে আর্তনাদ করে ওঠে। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেছে তার। অরুণিকা বুঝে উঠতে পারছে না কিছুই। তার এক হাত আহরারের পিঠের শার্ট খামচে ছিল। হঠাৎ হাতে ভেজা ভেজা অনুভূত হতেই সে দ্রুত সরে এসে আহরারের পেছনে গিয়ে দাঁড়ায়। আহরারের পিঠের দিকে তাকাতে মাথা ঘুরে আসে তার। তাজা রক্তে ভেসে যাচ্ছে আহরারের পিঠ। প্রচণ্ড আক্রোশে অল্প বয়সী এক ছেলেকে সামনে এলোপাতাড়ি মেরেই যাচ্ছে আয়মান। টকটকে লাল চোখ থেকে যেন আগুন ঝরছে তার। হিংস্রতা গ্রাস করে রেখেছে তাকে। ছেলেটা যখন মরা মরা অবস্থা, বাধ্য হয়ে আসিফ জোরপূর্বক টেনে হিঁচড়ে সরিয়ে আনলো আয়মানকে। বারবার চিৎকার করে বলতে থাকে, ছেড়ে দিন বস, ছেড়ে দিন, মরে যাবে ছেলেটা। আয়মানও দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ওকে মেরেই ফেলবো আমি, ওর এত বড় সাহস। বস একটু শান্ত হন। আয়মান ছিটকে খানিকটা দূরে সরে যায়। জোরে জোরে শ্বাস নেয়। নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালায়। ধপ করে পাশের চেয়ারটায় বসে পড়ে। মাথা ঠান্ডা হচ্ছে না তার কিছুতে। চোখ বুঝে কপালে জোরে জোরে আঙ্গুল ঘষতে থাকে সে। বেশ কিছুটা সময় পেরিয়ে অবশেষে নিজেকে ধাতস্থ করতে সক্ষম হলো। শীতল দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলে ওঠে আয়মান, আমি যখন যেই কাজ যতটুকু করতে বলি তার বাইরে অতিরিক্ত পণ্ডিতি দেখানোর কাজ আমার রক্ত গরম করে দেয়, মস্তিষ্ক টনটন করতে থাকে আমার, জানিস সেটা? রক্তাক্ত আহত ছেলেটি বহু কষ্টে উচ্চারণ করে কয়েকটি শব্দ। বিশ্বাস করুন স্যার, আমি কিছুই করিনি, আমি কিচ্ছু জানি না। ঝট করে উঠে এসে আয়মান ছেলেটির মুখোমুখি হাঁটু গেড়ে বসে। এক হাতে শক্ত করে ছেলেটির গাল চেপে ধরে, দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আচ্ছা কিছু করিসনি তুই, তবে কি তোর আত্মা গিয়ে করে এসেছে? হুট করে আসিফ বলে ওঠে, বস ও সত্যি বলছে, ও তো কিছু করেনি। ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকায় আয়মান। শক্ত কণ্ঠে বলে, মানে কি বলতে চাস তুই? আসিফ ছটপট জবাব দেয়, বাইক নিয়ে আড়ালে দাঁড়িয়েছিল, ওরা অপেক্ষা করছিল আমার ইশারার। আহারদের দেখা মাত্রই আমি যখন ইশারা দিতে যাব, তার আগেই হুট করে কোথা থেকে অন্য একটা বাইক এসে ওদের পাশ ঘেঁষে চলে গেল। ভালো করে খেয়াল করে দেখলাম ওরা অ্যাটাক করে গিয়েছে। তখন আমি নিজের মুখ লুকিয়ে সাধারণ পথচারী সেজে গেলাম ওদের কাছে, আর ওদের হসপিটালে পৌঁছে দিয়ে আসলাম। আয়মান উঠে দাঁড়ায়। ঘর জুড়ে পায়চারি করতে থাকে
চিন্তিত ভঙ্গিতে। আনমনা হয়ে বলতে থাকে, আমি বলেছিলাম আহরারের সামনে অরুণিকাকে অ্যাটাক করার ভান করতে, যেন ব্যাপারটা এমন অ্যাটাক করতে গিয়েও করতে পারেনি, বেঁচে গিয়েছে শুধুমাত্র আহরারের মনে ভয় সৃষ্টি করার জন্য। কিন্তু মাঝখান থেকে কে এলো, আমার লোকেদের টপকে গিয়ে এমন একটা কাজ করলো। তার মানে সে আমার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানে। কে সে, আর তাকে আমার খবরাখবর দিচ্ছেই বা কে? আসিফের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় আরমান। তা বুঝতে পেরে আসিফ ধীর স্বরে বলে, বস, আমি অন্তত কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আরমান মনে মনে হিসাব কষতে থাকে। তার পরিকল্পনা সম্পর্কে কেবল 5 জন জানে, আসিফ, হক সাহেব, এই দুটো ছেলে যাদের কাজ করতে পাঠিয়েছিল, আর একজন তামিম। এরা সকলেই তার বিশ্বস্ত। এদের কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তা ভাবতেই পারছে না সে। ঠান্ডা মাথায় নিজের ভাবনার প্রয়াস ঘটায় আরমান। বিচক্ষণতার সাথে তাকে সবটা বের করতে হবে। আহরারের ঘরে শোরগোল চলছে। অবশ্য কেবল একজনেরই কণ্ঠস্বর শোনা যাচ্ছে, বাকি সকলে নিশ্চুপ। আহরার বিছানায় আধশোয়া হয়ে আছে। তার পাশে বসে বসে গুলবাহার রীতিমতো বিলাপ জুড়েছেন। আমার আদরের নাতিটা আমার আরহার দাদু ভাই। কার এত বড় দুঃসাহস আমার নাতির উপর হামলা করে? তার জানে কি কোনো ভয় ডর নাই? আমার এমন এক বউ হয়েছে তার যে কোনো খেয়ালই রাখতে পারে না। কি করেছিল কি ও? দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা দেখছিল, যেই না চেহারা। আহা আম্মাজান, আপনি শুধু শুধু অরুমাকে দোষ দিচ্ছেন। মেয়েটা এর মধ্যে কি বা করতে পারতো, তাও অস্ত্রধারী মানুষদের সাথে। আফতাব সাহেবের কথা শুনে গুলবাহার আরো তেতে উঠে বলেন, একদম এই মেয়ের হয়ে কথা বলবি না তুই আফতাব। এই মেয়ে আমার দাদু ভাইয়ের বড় হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। একটা অপয়া মেয়ে ওর সাথে ছিল বলেই আমার আরহার দাদু ভাই ওর উপর এত বড় একটা বিপদ এলো। ঘরের এক কোণে গুটিসুটি হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অরুণিকা। অপমানের লজ্জায় তার ইচ্ছে হচ্ছে মাটির নিচে ঢুকে যেতে। গুলবাহারের কথাতে সকলেই চরম বিরক্ত, কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। তবে আহরার চুপ রইল না। খানিকটা উঁচু স্বরে জবাব দিল সে, দাদিজান, আক্রমণটা আমার উপর নয়, অরুর উপর হয়েছিল। আমি ওকে সরিয়ে দিয়েছিলাম, তাই সেটা আমার গায়ে লেগেছে। আর যদি আমি অরুকে নিয়ে ঠিক সময়ে সরিয়ে না দিতাম, তবে ছুরিটা ওর গায়ে লাগতো, ও আহত হতো। তখন আপনি কি বলতেন? তখন তো আমার দোষ হতো, তাই না? ছি দাদু ভাই, এভাবে বলছো কেন? তোমার দোষ হতে যাবে কেন? তাহলে অরুর দোষ হয় কিভাবে? বরং এখনও আমার দোষটা হবে, কারণ স্ত্রীরা স্বামীর দায়িত্বে থাকে, স্বামীরা নয়। সেই দিক থেকে ভাবতে গেলে তো আমিই দায়ী। আমার ধারণা আক্রমণটা অরুর ওপরে হচ্ছিল, সম্ভবত কোনো ছিনতাইকারী। আমি তো শুধু ওকে সেভ করার একটা ছোট্ট চেষ্টা করেছি কেবল। এরই মধ্যে ফারজানা কিছুটা তারা দেখিয়ে বলে ওঠেন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে আম্মাজান, চলুন খেয়ে নেবেন। গুলবাহার আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু ফারজানার কথা শুনে থেমে যেতে বাধ্য হলেন। মূলত ফারজানার উদ্দেশ্য তো এটাই ছিল। গুলবাহার উঠে দাঁড়ালেন। আহরারের মাথায় কয়েকবার হাত বুলিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পিছু পিছু ফারজানাও গেলেন, বাকিরাও বেরিয়ে গেল এক এক করে। এদিকে আফতাব সাহেব হালকা হেসে ছেলের উদ্দেশ্যে বলেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাবা। বিনিময়ে আহরারও হালকা হাসি ছুড়ে দিল। আফতাব সাহেব বেরিয়ে যেতে তাসফিয়া এসে ছেলের কাছে বসেন। ছেলের এক হাত তুলে নিয়ে হাতের পিঠে চুমু খেলেন। ঘন কালো চুলের ভেতরে আঙ্গুল চালিয়ে বুক চেরা শ্বাস ফেলেন। তার চোখ জুড়ো চিকচিক করছে। আহরার তার এক হাত মায়ের গালে রাখতে নিজেকে সামলে নেন তাসফিয়া। ঝুঁকে এসে ছেলের কপালে চুমু খেয়ে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যান। যাওয়ার আগে অরুণিকার দিকে তাকিয়ে কোমল সুরে বলেন, খেয়াল রেখো। অরুণিকা মাথা নুয়ে রেখে ঘাড় নাড়ায়। তাসফিয়া চলে যেতে ঘর ফাঁকা হলো। অরু একবার আহরারের দিকে তাকালো। আহরার এক হাত কপালে রেখে চোখ বুজে আধশোয়া হয়ে রয়েছে। পাশে বেডসাইডে টেবিলে রাখা ফাঁকা দুধের গ্লাসটা হাতে নিয়ে বেরিয়ে গেল অরু। গ্লাসটা রেখে রান্নাঘরে আধোয়া জিনিসপত্র ধুয়ে টুকটাক সব কাজ সেরে ঘরে এলো সে। এসে দেখতে পেল আহরার ঠিকঠাক হয়ে শুয়ে পড়েছে। অরু দরজা লাগিয়ে লাইট নিভিয়ে নীল রঙা ড্রিম লাইটটি জ্বালিয়ে দিল। আহরারের পাশে এসে শুতে গিয়ে ব্যান্ডেজ বাঁধা খোলা পিঠটা নজরে আসতেই ভেতরটা ভারী হয়ে গেল তার। কিছুটা এগিয়ে এসে আলতো করে ব্যান্ডেজের উপর হাত বুলিয়ে দিল সে।
ঠোঁট নামিয়ে চুমু খেলো। তৎক্ষণাৎ টপ টপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আহরারের পিঠের উপর। মাথা তুলতে গেলেই ঝট করে ঘুরে তাকায় আহরার। অরুণিকার হাত ধরে হ্যাসকা টানতেই আহরার বুকের উপরে মুখ থুবড়ে পড়ে অরু। এর জন্য ক্ষতটায় চিনচিন করে উঠলেও দাঁতের দাঁত চেপে শুয়ে নিল আহরার। অরুণিকার উৎসুক চাহনি নজরে পড়লে মৃদু স্বরে বলে ওঠে, কি হয়েছে আমার শ্যামাবতীটার? চোখে পানি? বলতে বলতে অরুর চোখের উপর আঙ্গুল বোলালো সে। অরুর আটকে রাখা কান্নারা ছুটে বেরোতে চাইছে এবার। সে আহরারের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুঝে রইল। অরুণিকার ঘনক আলো চুলে হাত বুলিয়ে দিচ্ছে আহরার। কিছু সময় অতিবাহিত হলে অরুণিকা কান্না মিশ্রিত স্বরে জবাব আসে, আজ যদি কিছু হয়ে যেত আপনার, কি করতাম আমি? কি হতো তখন আমার? গলা বুঝে আসছে অরুর। কান্নার ধমক আটকে রাখতে কষ্ট হচ্ছে তার। আহরার হাসলো, হাস্যরত কণ্ঠেই বলে ওঠে, আরে পাগলি, কিচ্ছু হয় নাই, একটুখানি কেটে গেছে খালি। ছুরিটা তো চামড়ার উপর দিয়ে গেছে, তাই না? আর যদি ছুরিটা গভীরে যেত? আমি ভীষণ ভয় পেয়েছি আজ, জানেন। চোখের সামনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছিল আমার। দিশেহারা হয়ে যাচ্ছিলাম বারবার। আপনার জন্য সৃষ্টি হওয়া ভয়, আপনাকে হারানোর ভয় এত ভয়ানক হতে পারে আমি বুঝিনি আগে, কখনো অনুভব করিনি। এত ভালোবাসো আমায় ওরু? থুতনিতে ভর রেখে মাথা খানিকটা উঁচু করে আহরারের চোখের দিকে তাকায় অরুণিকা। আবেশীয় স্বরে বলে, কতটা ভালোবাসি তা জানি না, শুধু জানি আপনি ছাড়া এখন আর কিচ্ছু ভাবতে পারি না খান সাহেব। বলতে বলতে নিজের এক হাত এগিয়ে আহরারের গাল ছুঁয়ে পুনরায় বলে ওঠে, আমার ছেড়ে যাবেন না প্লিজ, কখনো কোথাও যাবেন না। আপনি আমার সাথে যেভাবে জড়িয়েছেন ঠিক শরীরের একটা অঙ্গের মতো। মানব শরীরের কোনো একটা অঙ্গ না থাকলে সে যেমন অচল অসহায় হয়ে পড়বে, আপনি ছাড়া আমার পরিণতিটাও ঠিক তেমনটাই হবে খান সাহেব। অরুর কথা শেষ হতেই তার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয় আহরার। অসংখ্য চুমুতে ভরিয়ে দেয় পুরো হাত জুড়ে। শক্ত করে জড়িয়ে নেয় অরুকে। এক হাতে আগলে রেখে অপর হাত কেশের ভাঁজে গলিয়ে জবাব দেয় আহরার, ছেড়ে যাওয়া, এই বাক্যটা তো আমি ভাবতেই পারি না তোমার ক্ষেত্রে। আমি তো নিজেই ভয় থাকি যদি তুমি আমার ছেড়ে যাও, যদি কখনো ভুল বোঝো। ধীর স্বরে অরু থেমে থেমে উচ্চারণ করে, এমন দিন যেন কখনো না আসে। অরুর চুলে মুখ ডুবায় আহরার। মোহনীয় ঘ্রাণ পাগল করছে তাকে। অরুর মুখখানা তুলে সযত্নে কপালে ওষ্ঠের পরশ ঠেকায়। সেই পরশ কপাল হতে চক্ষু, গাল, নাক, থুতনি সহ সব জায়গা ঘুরে এসে অধরে মিলিত হয়। নিমেষেই নিজের ক্ষত ভুলে শ্যামবতীর মাঝে ডুবে যেতে থাকে রূপবান। বিনা বাক্য ব্যয়ে নিজেকে এই সুখানুভবের সাগরে বিলিয়ে দেয় অরুণিকা। সকাল 11টা। হসপিটাল থেকে রিক্সা করে ফিরছে নাদিম আর ফারনাস। আজ গাড়ি নিয়ে বেরোনি তারা। রিক্সায় চলাচলটা এখন ঠিক নয় জেনেও নাদিম ইচ্ছে করে গাড়ি না নিয়ে রিক্সা নিয়েছে। আজ হসপিটালে যাওয়ার বিশেষ কারণ, তাদের জীবনে দ্বিতীয় সুখবর এসেছে। এই নিয়ে ফারনাস মনে মনে উৎফুল্ল থাকলেও বাহিরে তা প্রকাশ করতে পারছে না। কারণটা নাদিম। কাল রাতে তাকে খবরটা জানানোর মাত্রই সে গম্ভীর হয়ে গিয়েছে। ঠিকমতো কথা অবধি বলেনি। আর আজ সকাল সকাল তাকে নিয়ে হসপিটালে ছুটেছে। সব পরীক্ষা নিরীক্ষার পর যখন জানা গেল ঘটনা সত্যি, ফারনাস খুশিতে আত্মহারা হলেও নাদিমের গম্ভীরতা আরও বৃদ্ধি পেয়েছে। তাদের প্রথম সন্তান নিধি জন্ম নেওয়ার পর নাদিম তাকে বেশ কঠোরভাবে জানিয়ে দিয়েছিল দ্বিতীয় সন্তানের কথা যেন সে না ভাবে। নাদিম একটা সন্তান নিয়েই থাকতে চায়, দ্বিতীয় সন্তান নিয়ে সে ভাবতে চায় না। ফারনাস ভেবেছিল নাদিম মুখে এমনটা বলেছে, তবে সত্যি সত্যি যখন সুখবর পাবে তার মন বদলে যাবে, সে খুশি হয়ে যাবে। হাজার হোক বাবা তো। নিধির প্রতি তার ভালোবাসাটা দেখেই মূলত এমন কথা ভেবেছিল সে। নাদিম নিধি বলতেই অজ্ঞান। নিধির জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে সে। যদিও নাদিমের বৈশিষ্ট্য জানা সত্ত্বেও ফারনাস এটাই বিশ্বাস করে যে বাবা হিসেবে সে আদর্শ। অথচ খবরটা শোনার পর থেকে নাদিমের ব্যবহার তো অন্য কিছু নির্দেশ করছে। তার মানে নাদিম খুশি হয়নি, সে যা চেয়েছিল তা সত্যি। ফারনাসের ভেতরে ভীত সৃষ্টি হতে থাকে। বারবার সে নাদিমকে লক্ষ্য করছে আর প্রত্যেকবার নাদিমের মুখভঙ্গিমা তার ভয়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। আচমকা রিক্সা থেমে যাওয়ায় ভাবান্তর ঘটে ফারনাস।
বাড়ির সামনে না থেমে কিছুটা দূরে থেমেছে রিক্সা। নাদিম নেমে পড়েছে, তাই ফারনাজ আর কিছু বলল না। সেও নেমে পড়ল। রিক্সা ভাড়া দেওয়ার সময় ঘটে গেল বিপত্তি। লোকটা নাদিমের আর্থিক অবস্থা আন্দাজ করতে পারায় লোভে পড়ে সে অতিরিক্ত ভাড়া দাবি করে বসে। নাদিম বেশ ঠান্ডাভাবেই ভাড়া ততই লোকটার হাতে দিয়ে চলে যাওয়ার ইশারা করে, কিন্তু লোকটা মানতে নারাজ। সে চেঁচিয়ে বাড়তি টাকা দেওয়ার কথা বলতে থাকে। নাদিম তখনও শান্ত। এদিকে নাদিমকে রন্ধে রন্ধে চেনা ফারনাজ ভয়ে কাঁপতে শুরু করেছে। আসন্ন তাণ্ডব লীলার আশ করতে পেরেছে সে, তবে কি হবে সেটাই ভেবে উঠতে পারছে না সে। লোকটার সামনে খ্যাসখ্যাস করেই যাচ্ছে। নাদিম তখন বলে ওঠে, আপনাদের লোকাল ভাড়া যত আমি ততই দিয়েছি, আপনার প্রাপ্য আপনি পেয়েছেন, এবার যেতে পারেন। কি কন মিয়া, আপনি গাড়ি চড়া মানুষ, রিক্সা ভাড়া জানবেন কেমনে? সব কিছুর দাম বাইরে গেছে, ভাড়াও বাইরে গেছে। বেশি পেশাল না পেরা আরও 100 টাকা বাইর করেন। এমনও আপনার পিছে নষ্ট করার মতো টাইম নেই। নাদিম শীতল দৃষ্টিতে লোকটাকে দেখলো, তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে তার থেকে 100 টাকা নিয়ে লোকটাকে দিতেই লোকটা খুশি মনে নিজের রিক্সা টেনে চলে যেতে লাগলো। তবে বেশি দূর যেতে পারলো না। ঝড়ের বেগে সামনে এসে দাঁড়ালো নাদিম। লোকটা কোনো রকমে রিক্সা থামালো, তবে নিচে পড়ে গেল। গা হাত ছেড়ে উঠে দাঁড়ায় লোকটা। অসভ্য গালিগালাজ করতে করতে নাদিমের দিকে তেড়ে গেল। আচমকা চোখের পলকে লোকটাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল নাদিম। হিংস্র গতিতে এগিয়ে পেছনে থাকা হাতটা উঁচু করে ধরল সে। হাতের একটা বড় ইটের টুকরো। মাটিতে বসেই সেকেন্ডের ব্যবধানে সেই ইটটা নিয়ে লোকটার মাথায় জোরে জোরে আঘাত করতে লাগলো। পরপর কয়েকটা বাড়ি পড়তেই লোকটার মাথা দিয়ে গল গল করে রক্ত ছুটে ভেসে যেতে থাকে। ছটপট করতে করতে কিছু সময় পরে নিস্তেজ হয়ে যায় লোকটার শরীর। নাদিম উঠে দাঁড়ায়। হাতের ইটটা দূরে ছুঁড়ে ফেলে সামনে তাকাতে খানিকটা দূরে দাঁড়ানো ফারনাজকে চোখে পড়ে তার। পুরোটা দৃশ্য সচক্ষে দেখা ফারনাজ বিস্ফোরিত নয়নে চেয়ে থরথর করে কাঁপছে। ভয়ের চোটে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। নাদিম দ্রুত গতিতে তার দিকে এগোলে ফারনাজ জান প্রাণ লাগিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। নাদিম একেবারে কাছাকাছি আসতেই চারিদিকে আধার নামে তার। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। জ্ঞান ফিরতে ফারনাজ নিজেকে তার ঘরে দেখতে পায়। ধীরে ধীরে সবটা মনে পড়তেই ধরপড়িয়ে উঠে বসে সে। বিছানার মুখোমুখি রাখা কিং সাইজ চেয়ারটাতে পায়ের উপর পা তুলে বসে থাকা নাদিমকে দেখতে পেল সে। কফি খেতে খেতে ম্যাগাজিন বই পড়ছে নাদিম। ফারনাজকে উঠে বসতে দেখে সুন্দর করে হাসল সে। মিষ্টি সুরে বলে উঠে, আরে উঠে পড়েছো? জ্ঞান ভালোভাবে ফিরেছে তো? কফি খাবে? নাদিমের স্বাভাবিকতা ফারনাজের আত্মায় কাঁপন ধরিয়ে দিচ্ছে। একটু আগে সে যেই কাজটা করে এসেছে তার বিন্দুমাত্র কোনো ছাপ তার চোখে মুখে দেখা যায় না। ফারনাজ মনে মনে ঠিক করে নেয় সে এখানে আর থাকবে না, বাবার বাড়িতে চলে যাবে। নাদিমের সাইকো আচরণ বহু দেখেছে সে, তবে খুন না। সেই মানুষটা এত সহজে খুন করতে পারে, খুন করেও যে এতটা স্বাভাবিক থাকতে পারে তা ভাবতেই পারেনি ফারনাজ। চোখের সামনে এমন ঘটনা দেখার পর এই মানুষটার সাথে আর কিছুতেই থাকা যায় না, কিন্তু নাদিমের উপস্থিতিতে সে পালাতে পারবে না। নাদিম অফিসে যাওয়ার জন্য বেরোলে সেই সুযোগ এসে বেরিয়ে পড়বে। ফারনাজের ভাবনার মাঝে নাদিম বলে উঠল, জ্ঞান যখন ফিরেছে এখন নিশ্চয়ই ঠিক আছো, আমি তবে অফিস গেলাম, ওকে? ফারনাজ অতি উত্তেজনা জোরে জোরে মাথা নাড়াতে থাকে। তা দেখে নাদিম মৃদু হেসে বেরিয়ে পড়ল। নাদিমের চলে যাওয়া নিশ্চিত হতেই ফারনাজ আর এক মুহূর্ত দেরি না করে নিজের ব্যাগপত্র গোছাতে ছুটল। আজ বাড়িতে কেউ নেই। এমন ফাঁকা বাড়িতে এরকম একটা খুনির সাথে সে কিছুতেই থাকতে পারবে না। যাওয়ার পথে নিধিকে স্কুল থেকে নিয়ে নেবে, কিন্তু সে অবাক হচ্ছে একটা জিনিস ভেবে। সে নিজ চোখে নাদিমকে খুন করতে দেখা সত্ত্বেও নাদিম তাকে কিছু না বলে একা ছেড়ে দিয়ে চলে গেল কেন? জান, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ জান? পিলে চমকে ওঠে ফারনাসের। জিনিসপত্র ছুঁড়ে ফেলে ছিটকে পেছনে সরে যায় সে। নাদিমের করুণ কণ্ঠস্বর, চেহারাটাও করুণ করে রেখেছে, অথচ ফারনাসের ভয়ে যান বেরিয়ে যাওয়ার অবস্থা। নাদিম ফিরে এসেছে কেন? দরজা ছেড়ে ধীর পায়ে ঘরে ঢুকলো নাদিম। ফারনাসের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারবে না জান।
নাদিম যত এগোচ্ছে ফার্নাসের শ্বাস আটকে আসছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না তার, কেবল মনে হচ্ছে দম আটকে বুঝি মরেই যাবে এখন। নাদিম একদম মুখের কাছে এসে দাঁড়িয়েছে, হাত তুলে ফার্নাসের মুখের উপর পড়ে থাকা চুল কানে কুচি দিয়ে বলে, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারবে জন? কেন?